একটা বিষয় লক্ষ্য করেছেন, অটিজম, বাচ্চাদের বিভিন্ন রকম মানসিক স্বাস্থ্য, এডিএইচডি কত বেড়ে গেছে, যেগুলো আগে আমরা খুব একটা জানতাম না বা শোনা যেত না। কিন্তু কেন? এটা সমাধান কি? এবং অদ্ভুত ব্যাপারটা হচ্ছে বাবা মারা অনেক পরে জানতে পারে যে তার বাচ্চার শরীরে বা মনে হয়তো একটা গভীর মানসিক স্বাস্থ্য সমস্যা, যেটা যদি সঠিক সময়ে চিকিৎসা হতো তারা অনেক ইমপ্রুভ করতো, যেটা সঠিক সময়ে চিকিৎসা নেওয়ার জন্য তারা সাফার করে। আজকে এই জন্য পডকাস্ট করছি চাইল্ড সাইকিয়াট্রিস্ট ডক্টর হুমায়রা রিদি এবং সাইকোলজিস্ট সোমা আপার সাথে, এবং তাদের কাছ থেকে আমরা শিখি যে শিক্ষাটা আমাদের প্রত্যেক বাবা মার জন্য এবং সমাজের সবার জন্য খুব দরকার। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরও বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। আমাদের বাচ্চাদের নিয়ে অনেক রকম মানসিক স্বাস্থ্য সমস্যা হয়, যেটা ইভেন আমরা বুঝতে পারি না, এবং বুঝতে বুঝতে যখন আমরা বড় হয়ে যাই তখন আমরা অনেক সময় সাফার করি। পার্টিকুলারলি যদি চাইল্ডহুড ট্রমা নিয়ে কথা বলি, ডেফিনেটলি লাইফস্প্রিংয়ে প্রচুর ক্লায়েন্ট আসে, বা ইভেন আমরা যদি স্টাডিজ গ্লোবালি দেখি, ইউএসএ ইউকে রিসার্চ, আমরা দেখতে পাই ক্লিয়ারলি যে চাইল্ডহুড ট্রমার জন্য ইভেন লাইফ লং অ্যাংজাইটি, ডিপ্রেশন খুবই কমন, ইভেন অন্যান্য আরও জটিল মানসিক রোগও খুবই কমন। সো আপনি অ্যাজ আ চাইল্ড সাইকিয়াট্রিস্ট, আপনার এটা কতটুকু আপনার এক্সপিরিয়েন্সে ধরা পড়ে যে আনরিজলভ চাইল্ডহুড ট্রমার জন্য কতভাবে অ্যাডাল্টরা সাফার করে? তো যেই ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আপনি আসলে কথা বললেন, আমরা অ্যাকচুয়ালি যখন পেশেন্ট দেখতে যাই, এরকম মোটামুটি চাইল্ড অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে, ইভেন আমরা যখন অ্যাডাল্টদেরকেও আমরা দেখি, এই মানে চাইল্ডহুড ট্রমা, যেটা আমরা সাইকিয়াট্রির ভাষায় অ্যাকচুয়ালি আমরা বলতে পারি অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্স, এসিই বলি। এটা এক ধরনের আসলে চাইল্ড ম্যালট্রিটমেন্ট। চাইল্ডহুড ট্রমার ব্যাপারটা আসলে বিভিন্ন আঙ্গিকে আসে, যেমন শুধুমাত্র যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলো নিয়ে আসে এটা না, কিন্তু এটা মেডিকেল ডিসঅর্ডার বা অর্গ্যানিক ডিজিজ নিয়েও কিন্তু পরবর্তীতে আসে, ক্রনিক ইলনেস নিয়ে আসে। রিসেন্টলি একটা স্টাডি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, যেটা এখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সেখানে একটা স্টাডি হয় এই অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্স নিয়ে। দেখা গিয়েছে যে অ্যাডাল্টদের রেট্রোস্পেকটিভলি যদি আমরা যাই, পিছনের দিকে দেখি, যে হাইপারটেনশন, ওবেসিটি, এই ধরনের মেডিকেল ডিসঅর্ডারগুলো নিয়ে আসছে অনেক এরকম পেশেন্ট, যাদের আমরা পাস্ট হিস্ট্রি জানতে গেলে দেখি যে তাদের নানানভাবে চাইল্ডহুড ট্রমা আছে। এই চাইল্ডহুড ট্রমার সাথে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে এই ফিজিক্যাল সাইকিয়াট্রিক ইলনেসগুলা অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন সাইকিয়াট্রিক ইলনেস যদি আমরা চিন্তা করতে যাই, দেখা যায় যে বিভিন্ন রকমের অসুখ, শুধুমাত্র যে এংজাইটি, ডিপ্রেশন এটাই না, দেখা যায় যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেসব বাচ্চাদের থাকে, যেমন অটিজম, এডিএইচডি, এইসব বাচ্চাদের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রেও কিন্তু এই চাইল্ডহুড ট্রমা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। দেখা গিয়েছে অটিজম থাকে যেসব বাচ্চার, 83% কেসে দেখা যায় যে ওদের কোনো না কোনোভাবে ওরা অ্যাবিউজ হয়ে থাকে, ফিজিক্যাল অ্যাবিউজ অথবা ইমোশনাল অ্যাবিউজ, নেগলেক্টেড চাইল্ড, এরকম বিভিন্নভাবে ওরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলা, ট্রমাগুলা ফেস করে। তখন ফার্দার লাইফে গেলে দেখা যায় যে ওদের প্রবণতাটা বেড়ে যায়, এই ধরনের সাইকিয়াট্রিক ইলনেসগুলো হওয়ার প্রবণতাটা বাড়িয়ে দেয়। কারণ যখন আমাদের চাইল্ডহুড কোনো ট্রমা হয়, সেই ট্রমাটা আমাদের সিস্টেমের মধ্যে গিয়ে আমাদের হরমোনাল সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলে, কর্টিসল লেভেলটাকে বাড়িয়ে দেয়। তখন কর্টিসলের সাথে আবার স্ট্রেস হরমোন, যেহেতু কর্টিসলের সাথে আবার সমস্ত এই ধরনের সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলোর রিলেশন আছে, ইভেন এই মেডিকেল ডিসঅর্ডারগুলোরও। সো কর্টিসল, হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিস দিয়ে ওই কর্টিসলের ইমব্যালেন্সের কারণে দেখা যায় যে ওদের ক্ষেত্রে ডিপ্রেশনের প্রবণতা অনেক বেশি, এবং ডিপ্রেশনের ক্ষেত্রেও দেখা যায় যে রেজিস্ট্যান্ট ডিপ্রেশনটা বেশি, যে আমরা ওষুধ দিচ্ছি কিছুতেই ও ভালো হচ্ছে না, অ্যাডাল্টহুডে গিয়ে দীর্ঘদিন ধরে আমরা ওষুধ দিচ্ছি, দেখা যাচ্ছে হসপিটালাইজ করতে হচ্ছে তাকে। কিন্তু পরবর্তীতে আমরা যদি হিস্ট্রি নিতে চাই, দেখি যে অ্যাবিউজ একটা হিস্ট্রি ছিল কোনো না কোনোভাবে। সো সেইটা একদম চাইল্ডহুড থেকে ওর মধ্যে থাকতে থাকতে মানে বহন করতে করতে বড় যখন হয়ে গেল, তখন সহজে ওকে আমরা কোনো মেডিসিন বা কাউন্সিলিং দিয়ে আমরা ট্রিট করতে পারছি না। সো এটা খুবই মানে আমি বলবো যে খুবই একটা অ্যালার্মিং ইস্যু, যেহেতু আমাদের
চাইল্ডহুড ট্রমার ব্যাপারটা মানে এটা একটা প্রিভেন্টেবল জিনিস, যেটা আমরা চাইলে আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি, আমরা যদি সতর্ক হই বাবা মা হিসেবে, আমরা কেয়ার গিভার হিসেবে। সো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা প্রিভেনশনের দিকে খেয়াল রেখে ফার্দার যেন এই ধরনের ডিসঅর্ডারগুলো না হয় সেটা যেন আমরা ম্যানেজ করতে আপু পারি। আপনার কাছে কি মনে হয় যে চাইল্ডহুড ট্রমা যে আমাদের দেশে এত বেশি কমন, মানে ক্লিনিক্যাল কেস অ্যাজ আ সাইকোলজিস্ট আপনি কি দেখেন? আপনি বাচ্চাদের সাথে কাজ করেন, অ্যাডাল্টদের সাথে কাজ করেন, যে আসলে সবচেয়ে কমন চাইল্ডহুড ট্রমাগুলো কেমনে হয়, কারা করে? ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা খুবই মানে সরি টু সে যে আমরা মানে ফার্স্ট শিকারী হয় প্যারেন্টস দ্বারা। খুবই দুঃখের বিষয় এটা যে হয়তো বাবা মায়ের রিলেশনশিপটা খারাপ, কোনো না কোনোভাবে বাবাও হয়তো বাচ্চাকে অ্যাবিউজ করছে, মাও মানে ওরা মনে করে যে বাচ্চাটা তো আমার, আসলে দুইজনই আসলে বাচ্চাটাকে ফিজিক্যাল অ্যাবিউজ সবচেয়ে বেশি কোনো কারণ ছাড়া মার, মানে বাচ্চা কিছুই করে না, বাচ্চা বুঝে উঠতে পারে না যে আসলে আমি সেম বিহেভিয়ার আগেও করেছি বাট আজকে কেন মারলো, মানে এটার কোনো ঠিক নেই, মানে ইনকনসিস্টেন্স ওয়েতে মানে বাবা মা দুজনই হয়তো ফিজিক্যাল অ্যাবিউজ করে। তো এটা হচ্ছে আসলে মানে ভিত্তিপ্রস্তরটাই হয় বাবা মার দ্বারা, দেন আসলে এবং বাবা মা এটাকে অ্যাকনলেজই করে না। আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের সমাজে খুবই নেগলেক্টেড, যে অনেক ক্ষেত্রে বাবা মা যে আসলে বাচ্চাদের সবচেয়ে বড় ট্রমার কারণ হয়, এটা আমাদের সমাজে ইটসেলফ একটা ট্যাবু। যে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, আপনারা যারা এফেক্টিভলি টাকা কিভাবে আয় করব, ব্যয় করব, বিনিয়োগ করব, সেভ করব এই বিষয়ে জানতে চান, সেই ব্যাপারে আপনাদের জন্য এফিশিয়েন্ট মানি ম্যানেজমেন্টের এই কোর্সে আমরা নিয়ে এসেছি। এনরোল করার জন্য লিঙ্কে ক্লিক করুন। পার্টিকুলারলি যখন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ খারাপ থাকে তখন একটা হয় যে অ্যাবসেন্ট ফাদার অর অ্যাবসেন্ট মাদার, যেটা ইটসেলফ বাচ্চার জন্য অনেক বড় একটা ট্রমা। অ্যান্ড দেন তারপরে দেখা যায় যে অন টপ অফ ইট লেটস জাস্ট সে প্রেজেন্স অফ ফাদার, প্রেজেন্স অফ সিঙ্গেল মাদার অর ফাদার অর ইন আ টক্সিক কনফ্লিক্টিং রিলেশনশিপে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কার গুণ কার দোষ সেটা তার বাচ্চাটা জানে না, বা সেটা এখানে আমরা বলছি না। আমরা যেটা বলছি বাচ্চাটা যেটা দেখে সেটা হচ্ছে গিয়ে সে একদিকে একজনকে পায় না, আরেকদিকে আরেকজনকে যে পায়, ইদার সে তাকে অতিরিক্ত অথরিটেরিয়ান একটা অবস্থার মধ্যে নিয়ে যায়, অথবা এমনভাবে ডিসিপ্লিন করতে যায় যেটা আসলে ডিসিপ্লিন না, যেটা একরকম জেলখানায় রাখা। ভাই আমার একটা টিনেজার একটা ক্লায়েন্ট, জাস্ট এখনো আমি মানে কেসটা ডিল করি, তার বয়স এখন 22-23, একটা আপু, তার একটা হিস্ট্রি বলেছিল যে ছোটবেলায় মানে সে তখন 5-6 বছর বয়স, তার হচ্ছে বাবা তাকে হচ্ছে 100-তে 97 পেয়েছিল এবং যে ফার্স্ট হয়েছিল 98 পেয়েছিল। এরকম ছোটখাটো 19-20-এর জন্য এত মারছে এবং একটা পর্যায়ে নাকি তাকে হচ্ছে মানে গলা চেপে ধরছিল। তো এত মানে সিভিয়ার রকমের ফিজিক্যাল অ্যাবিউজ, মানে বিধরক মার যাকে বলে। তো এরপরে সে কিন্তু খুব লক্ষ্মী বাচ্চা ছিল এবং সর্বোচ্চ চেষ্টা করছে তার বাবা মাকে হ্যাপি করার। এখন সে কিন্তু হ্যাপি, সে বিয়ে করছে, সে ম্যারিটাল লাইফে হ্যাপি, তার কোনো প্রবলেম নাই, বাট সে কোনোভাবে ওই হ্যাপিনেসটা এনজয় করতে পারে না। তার বাবার সাথে সে কথাই বলতে পারে না, কারণ সেই বাবা চাইল্ডহুডে যে পরিমাণে তাকে ফিজিক্যাল অ্যাবিউজ করছে তার এটা মনে হলেই এখনো পর্যন্ত সে নর্মাল হতে পারে না এবং প্রচুর কান্না করে। এবং আমার কাছে এসে বলে যে আমি কেন মানে প্রেজেন্টে তো আমি ভালো আছি, আমি আমার নর্মাল কোনো মানে নর্মাল যে লাইফ লিডিংটা আমি অনেক হ্যাপিনেস সবাই আমাকে দেয়, বাট আমি ফিল করতে পারি না। সো চাইল্ডহুড ট্রমা, এই যে লেংদি লাইফে লং টাইম, আমি জানি না উনি চেষ্টা করছে, এখন আগের চেয়ে কমছে, বাট সিভিয়ারিটি হয়তো কমছে, বাট এখনো সে এটা বয়ে বেড়াচ্ছে। তার এখন বয়স 22-23 এরকম, এবং সেটা তার 5-6 বছরের। বাবা মার বাইরে আর আপনার কাছে আপনার এক্সপিরিয়েন্সে কাদের দ্বারা সবচেয়ে কমন ট্রমার শিকার হয় বাচ্চারা? আর একটা বিষয়, এটাও হয়তো আমাদের সোসাইটিতে খুব ইগনোর করা হয়, আর একটা খুব মেজর ট্রমার শিকার তারা হয় হচ্ছে টিচার দ্বারা। মানে প্রাইমারি লেভেলে টিচাররা, আমি জানি না আমাদের এখনো পর্যন্ত গভর্নমেন্ট ট্রাই করছে প্রত্যেকটা টিচারকে কিন্তু পিএফএ মানে সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের একটা ট্রেনিং করান, কিন্তু টিচাররা এত বেশি ভার্বাল অ্যাবিউজ করেন যে আমার কাছে আর একটা ক্লায়েন্টের আমি হিস্ট্রি একটু বললে এটা বুঝতে সুবিধা হবে। সেই বাচ্চাটা ফার্স্ট হয় না, হ্যাঁ ফার্স্ট হয় না, সোকল যে ভালো স্টুডেন্ট ভালো না সেরকম সোকল ভালো স্টুডেন্ট না, বাট সে বাচ্চাটা হচ্ছে ইংলিশে খুব ভালো, সে ইংলিশ টিউটরের কাছে পড়তে গেছে, সবার আগে কোনো একটা বিষয় সে সলিউশন করছে, করার পরে টিচার এটা বিলিভই করে না যে সে করছে, বলে যে ফার্স্ট গার্ল যখন পারে নাই তুমি কোথা থেকে পারছো, কোথা থেকে কপি করছো। সো এই যে তাকে ডাউন করে দিল, যে ওকে বিলিভই করে না যে ও এটা পারতে পারে, তারপর থেকে তার মনে হলো আই এম গুড মানে গুড ফর নাথিং, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি আসলে কিছুই পারি না। এই যে একটা লো সেলফ এস্টিমের ভিত্তিপ্রস্তর কিন্তু টিচার। এবং আরও এরকম পাওয়া যায় যে কোনো একটা বাচ্চা হয়তো ক্লাস 1 বা 2 এর ঘটনায় আমাদের কাছে বেশিরভাগ হিস্ট্রিতে তারা বলেন যে এসে বলে যে হলো আমি একদিন
কোনো একটা রাইমস বলতে বলেছে বা কিছু একটা বলতে বলেছে, সে হয়তো বললো, বলার পরে একটু মানে হয় না প্রোনাউন্সিয়েশনের প্রবলেম, আর্টিকুলেশনের প্রবলেমের জন্য একটু মানে তোতলামি বিষয়টা মনে হয়েছে, সবাই হাসলো এবং টিচার সহ হাসলো। এই যে তার ভিতরে একটা পারফরমেন্স অ্যাংজাইটি ছোটবেলায় ঢুকলো, তারপর আর মানে সে হয়তো পাবলিকলি কোনো কথাই বলতে পারে না। এই যে এই ছোট, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে টিচার দ্বারা হয় এবং এটা আমরা ইগনোর করে যাই, এবং প্যারেন্টসদের কাছেও যখন তারা বলে তখন বলে টিচাররা তো এরকম বলেই, মানে এটা একদমই ইগনোরেন্স লেভেলে রাখে। এবং আমার মনে হয় যে এটা আসলে মানে খুব প্রমিনেন্ট, এবং অনেক বাচ্চা বলে এরকম, মানে এখন তারা তো বাচ্চা না, তারা একটু বড় হয়ে আসে, বড় হয়ে আমাদের বলে, তাদের আমি যখন হিস্ট্রি শুনি তখন দেখি যে তার ফার্স্ট আসলে শুরুই হয়েছে কোনো টিচার দ্বারা ভার্বাল অ্যাবিউজের শিকার। এবং আর একটা যেটা বিষয় হচ্ছে ফ্রেন্ডস দ্বারা, ফ্রেন্ডসরা বুলিং করে, এই তুমি তো মোটা, তোমার দ্বারা কিছু হবে না, বডি শেমিং, তারপরে ও তো কিছু পারে না, বা ও তো হচ্ছে মায়ের ছেলে, বা ও তো বাবার মেয়ে, ওরা পারমিশন ছাড়া চলে না, বাবা মাও সেরকম করে মানে ফ্রিডম দেয় না আর কি, ছাড়ে না। সো এই বিষয়গুলোতে ওরা খুব সাফার করে, এটা প্রায়ই বাচ্চারা বলে। এটা বাংলাদেশের সোশ্যাল সিকিউরিটির জন্য হয়, আমি এটা বুঝি, বাবা মায়ের একেবারেই ছাড়তে চায় না, এর ফলে বাচ্চাদের কোনো ফ্রেন্ড হয় না। এবং এটাও কিন্তু কাইন্ড অফ ট্রমা আমি মনে করি, কারণ বাবা মারা যখন তাদেরকে ট্রাস্ট করে ছাড়ে না, অল্প একটু দূরত্বে যাবে সেটাও ছাড়ে না, কন্টিনিউয়াস ফোন দেয়, একে তো সে ফ্রেন্ডদের কাছে বুলিং এর শিকার হয়, ও তো একা চলতে পারে না, ও এত বড় হয়ে গেছে, তারপরে ওর লো সেলফ এস্টিম হয়, এবং একটা সময় তো পড়ার প্রতি অনীহা, এবং হঠাৎ করে এরকম প্রচুর আসে এই জিনিসগুলো থেকে, এই ট্রমা থেকে। বাচ্চাটা খুবই ভালো, এসএসসিতে হয়তো গোল্ডেন এ প্লাস পেয়েছে, বাট এইচএসসি পরীক্ষার একটু আগ দিয়ে তার আর পড়াশোনা করতে ভালো লাগে না, মানে খুবই এই ট্রমাগুলো থেকেই আসে, চাইল্ডহুড ট্রমা থেকে। আমার যেটা খুবই ইন্টারেস্টিং দুইটা পয়েন্ট মনে হলো, যে একটা হলো যে আমি আমার পার্সোনাল লাইফে আমি খুব সিভিয়ারলি টিচার দ্বারা বুলিড হয়েছিলাম, লাইক সিভিয়ারলি, এবং এটা আমাকে অনেক লম্বা সময়ের মধ্যে এফেক্ট করছিল। সো এবং অনেকজন টিচার দ্বারা। সো লং স্টোরি শর্ট, যেটা হয়েছিল সেটা হচ্ছে কি, যে আমি যে স্কুলে পড়তাম, আমি উদয়ন উচ্চ মাধ্যমিকে পড়তাম, আমি যখন ক্লাস পার্টিকুলারলি 3, 4, 5, 6-এ পড়ি, সো নর্মালি মানে উদয়ন স্কুল ইজ ভেরি লাইক, মানে কি বলবো, মানে ন্যাশনালিজম খুব স্ট্রং সব সময়, ভালো স্কুল, ন্যাশনালিজম খুব স্ট্রং, আমার ভাই বোন কাজিন সবাই পড়ছে। সো আমার নাম হলো ইয়াহিয়া। এখন আমার আব্বা আম্মার কাছে ইয়াহিয়া, এটা হচ্ছে সূরা মারিয়ামে ইয়াহিয়া নবী, সো সেটা তাদের কাছে খুবই রেসপেক্টেড, খুবই পছন্দের। আর বড় ভাই নাম জাকারিয়া, সো সে বেসিক্যালি কোরআনের, সো সেই জায়গাটা থেকে। এখন উদয়ন স্কুলের টিচারদের কাছে এটা হচ্ছে পুরোপুরি মুক্তিযুদ্ধের জেনারেল ইয়াহিয়া খানের জায়গা থেকে। ওকে, এখন যেটা হয়েছে সেটা হইল টিচার, আপনি যেটা বলতে মানে টিচারদের কেন মানে মেন্টাল হেলথ ফার্স্ট ইয়ারের ট্রেনিং দরকার, যে সো আমি একটা ক্লাস 4-এর বাচ্চা, আমি স্কুলে গেছি, আমার ক্লাসে 40-50টা বাচ্চা, আমি জানি মানে খুবই কমন একটা ঘটনা, যে আচ্ছা রোল নাম্বার এত, আচ্ছা নাম ইয়াহিয়া, তোমার নাম ইয়াহিয়া কেন, তোমার আব্বা আম্মা কি করে, অ্যান্ড পুরা ক্লাস হাসতেছে, মানে আপনার ক্লাস আফটার ক্লাস, সেকশন আফটার সেকশন, ইয়ার আফটার ইয়ার, আমার নাম কেউ যদি ডাকে, এটা আমার কাছে একটা, এটা একটা খুব সিরিয়াস এটা ব্যাপার, মানে কেউ আমার নাম ডাকতেছে, আমাকে আমার নাম ডেকে বলছে, কারণ আমি জানি আমি পুরা ক্লাসের সামনে আই উইল বি হিউমিলিয়েটেড। এখন টিচারের কাছে মনে হচ্ছে, টিচার ক্লাসের সামনে বলছে তুমি তো কোথাও চাকরি পাবা না, মানে তোমার এই নামে, তোমার তো মনে হয় এটা হবে না, তোমার লাইফে এই প্রবলেম হবে, হ্যাঁ তোমার আব্বা আম্মাকে বলে আমার সাথে দেখা করতে, অ্যান্ড সো অন। অ্যান্ড ক্লাসের সবাই যারা হাসতেছে, তারা ক্লাস 4-5-এর বাচ্চা, তারা তো বুঝতেছে না, তারা হচ্ছে একটা মজার বিষয়, যে টিচার সে মনে করতেছে সে আমার একটা বিরাট উপকার করতেছে, বাট আমার কাছে ইট ইজ সামথিং যেটা আমাকে ফর আ ভেরি লং টাইম, এটা আমাকে সাইকোলজিক্যালি এফেক্ট করছে, এবং আমি মানে ফর আ ভেরি লং টাইম আমি খুব বেশি নিজের মধ্যে গুটায় থাকতে চাই অনেক ব্যাপারে, আমি খুব কম এক্সপ্রেস করতে চাইতাম। এটা হয়তো এখন আমাকে দেখলে মনে হয় না, বাট ফর আ ভেরি লং টাইম এটা আমাকে খুব সাইকোলজিক্যালি এফেক্ট করছে, বিকজ মানে আই ফেল যে আমার কোনো একটা প্রবলেম আছে, এটা মিসফিট, আমি অ্যাবনর্মাল বা পিকুলিয়ার বিকজ অফ দ্যাট। এনিওয়ে, বাট এটা খুবই আমার কাছে মনে হয় যে এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে আমি ভাইয়া একটু অ্যাড করি, আসলে আমার চেম্বারের একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি কিছুদিন আগে একটা পেশেন্ট দেখছিলাম, একটা ছোট বাচ্চা, ও মনে হয় ক্লাস 3-তে পড়ে। তো একটা তো আছে যে যেসব বাচ্চাদের কোনো অসুখ নেই, কোনো সাইকিয়াট্রিক বা মানে সাধারণ একটা বাচ্চা, সুস্থ বাচ্চা, ওদেরও তো বুলিড হচ্ছে ওরা।
আর যেসব বাচ্চাদের আসলে মানে কোনো একটা ডিসঅর্ডার আছে, যেটা চোখে পড়ার মতো একটা ডিসঅর্ডার, যেমন আমি যেই বাচ্চাটাকে পেয়েছিলাম ওর হচ্ছে টিক ডিসঅর্ডার ছিল। টিক ডিসঅর্ডার হচ্ছে অ্যাবনর্মাল মোটর মুভমেন্ট করতো, ও একটা এরকম করে একটা শেকি মুভমেন্ট করতো। তো ও আসলো এক্সট্রিমলি, সে ডিপ্রেসড, ওর বাবা মা ওকে নিয়ে আসলো কারণ হচ্ছে একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়েছে, অ্যাডোলেসেন্ট বাচ্চা। তো ও একটা অ্যাটেম্প্ট নিয়েছে, এখন হচ্ছে ডিপ্রেশনটা নিয়ে আসছে। তো কি হয়েছে, যখন আমি হচ্ছে ওর কাছ থেকে হিস্ট্রিটা নিতে শুরু করলাম, তখন বললো যে ওর স্কুলে, ও খুব নাম করা একটা ঢাকার একটা স্কুল, সেখানে হচ্ছে টিচার দ্বারা, যেহেতু হচ্ছে ওর একটা অ্যাবনর্মাল মুভমেন্ট হয়, যখন ক্লাসে পড়াতে যায় তখন এরকম যদি মুভমেন্ট করে ওঠে, টিচার একটা ধমক দেয়, সবার সামনে ধমক দেয়, এবং প্রতি ক্লাসে ও কয়েকবার করে এই ধমকটা খাচ্ছে। এবং এই জন্য ওর হয়েছে কি যে ও সবাই মিলে ওকে, এটা টিচার যখন এটা মানে ধমকটা দিয়ে ফেলছে, তখন তো বাকি এটা বৈধতা পেয়ে গেল, সব ক্লাসের সব স্টুডেন্টরা ওর সাথে এমন করছে। ও আর কিছুতেই স্কুলে যাবে না। ও আরেকটা স্কুল তারপর চেঞ্জও করেছে, সিমিলার অবস্থা, সেখানেও সেম। ওই স্কুল থেকে ওকে বলা হয়েছে যে তুমি এরকম অ্যাবনর্মাল বিহেভ করো, তুমি হচ্ছে আমরা তোমাকে স্কুলে রাখতে পারবো না, কারণ সব স্টুডেন্টদের মধ্যে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হচ্ছে, সবাই মিলে ওর সাথে দুষ্টুমি করছে, টিচাররাই করছে, ওর প্যারেন্টস যাচ্ছে বারবার। সো আলটিমেটলি ওকে কিন্তু স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হয়। তো একটা মানে ওর পরিণতিটা লাস্টে গিয়ে এই জায়গাটায় আসে যে ও এখানে ইমোশনালি অ্যাবিউজড হচ্ছিল, ও ওখানে বুলিড হচ্ছিল, তারপর একটা টাইমে গিয়ে ফিজিক্যালি অ্যাবিউজডও হয়েছে, অ্যান্ড লাস্টলি ও এখন এসে ও আর কোনোভাবেই মানে ও পড়বে না, ও হচ্ছে সুইসাইড করবে, কারণ ও আর কোথায় যাবে। কিন্তু ও কিন্তু একটা ভালো মানে ওর স্কুলগুলো ভালো ছিল, প্যারেন্টাল সুপারভিশন ভালো, বাবা মারা খুবই কেয়ারিং, কিন্তু তারপর এই জায়গাগুলো একটু প্রবলেম ফেস করছে। কারণ হচ্ছে যে এই মানে টিচারদের, আপু যেটা বলছিলেন যে টিচারদের এখানে পিএফ এর ব্যাপার, এখানে এই ধরনের ক্ষেত্রগুলোতে কিভাবে টিচাররা আসলে ডিল করবে, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, না হলে কন্টিনিউয়াসলি তো এটা চলতে থাকবে। আরেকটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সেলফ এস্টিমের জন্য পার্টিকুলারলি যে মানে যে ভার্বাল অ্যাবিউজ করা হয়, সেখান থেকে চাইল্ডহুড ট্রমাগুলো হয়। যে ফর এক্সাম্পল আমরা বডি ডিসমরফিয়ার কথা বলি, কিন্তু আসলে বডি ডিসমরফিয়ার একটা বড় অংশ যে তোর গায়ের রঙের সমস্যা, তোর হাইটে প্রবলেম, অথবা তুই এইভাবে হাঁটিস কেন, বা তোর চুলে প্রবলেম, বা তোর এটা কিন্তু আমাদের জাতিগতভাবে ইনসিকিউরিটি আছে, এটাও কিন্তু অনেকের জন্য এটা একটা বড় রকমের ব্যাপার আছে। সেটা লম্বা সময় তার নিজেকে সে মনে করে যে সে কোয়ালিফাইড না, বা সে নিজের ব্যাপারে সে আত্মবিশ্বাসী না, যে কোনো কাজ সে করতে যায়। বাবা মা হয়তো বা মনে করে যে না, আমি খুব উপকার করতেছি বাচ্চাটার, কারণ আমি তার ইমপ্রুভমেন্টের জন্য কথা বলতেছি, বাট যে কথাটা যেভাবে বলতেছে এটা যে একটা অ্যাবিউজ, এবং এটা বাচ্চারা যে দিনের পর দিন চুপ থাকতেছে, কিন্তু সে যে আসলে নিতে পারতেছে না। এবং কম্প্যারিজন, বাবা মা তো প্রচুর কম্প্যারিজন, কন্টেম্প্ট, তোমার দ্বারা কিছু হবে না, ও পাশের বাসার মেয়েটা এরকম ভালো করলো, বা তোমার ওই ফ্রেন্ডটা এত ভালো করলো, তুমি তো কিছু করবা না, বা পড়াশোনা না করলে, তুমি তো এবার পাশ না করলে তোমাকে রিক্সাওয়ালা ধরে বিয়ে দিব, এটা খুব কমন বিষয়। তো ওরা জেনেই চায় যে আমি যদি পাশ না করি আসলে এটাই করবে, কিন্তু এটা যে কথার কথা বলে, ওটা ওই বয়সে ওরা আসলে এটা রিয়েলাইজ করে না। এবং ওদের ভিতরে বারবার যখন নেগেটিভ কথাটা বলে ভাইয়া, ওরা এরকম বলে যে আমি তো খারাপই, আসলে আমার দ্বারা আসলে হবে না, আমি ফেইলই করবো, ওরা অ্যাটেম্পটই নেয় না। সো আমি আসলে মানে আমার মানে তারা জানে, মানে ওরা জানে যে ওর বাবা মা জানে যে আমি আসলে ফেইলই করবো, আমার দ্বারা ভালো রেজাল্ট হবে না। ও যেটুকু অ্যাটেম্প্ট নিতে চাইতো বা নিতে পারতো সেটাও নেওয়া বন্ধ করে দেয়। এই জায়গাটাকেই কিন্তু আমরা বলি কোর বিলিফ, যে ওর মধ্যে একটা বিলিফ সিস্টেমটাই ওর চেঞ্জ হয়ে যায়। ওর কোরে থাকে যে আমি হচ্ছে সাফিসিয়েন্ট না, আমি ফেইলিওরই, আমি লাইফে যেও একটা চ্যালেঞ্জ নিবে, অ্যাডাল্টহুডে গিয়ে যেও একটা ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করবে, তখনও কিন্তু ওই চাইল্ডহুডের ওই কোর বিলিফটাই ওকে আঘাত হানে, যে এখন ও তুমি পারবা না, তুমি কখনোই পারো নাই, তুমি এখনো পারবা না। সো অ্যাকচুয়ালি যদি ছোটবেলায় কোনোভাবে সে উতরায়ও যায়, বড় হয়ে তো মানুষের লাইফে তো চ্যালেঞ্জেস আসবেই, তখন ও হচ্ছে ফেস করতে থাকে, তখন দেখা যায় ডিপ্রেশন, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডেভেলপ করে যায়, সুইসাইডাল হয়ে যায় বাচ্চা মানে অ্যাডাল্টহুডে গিয়ে। সো এটা খুব এখানে একটা প্রবলেম। আমি আবার খুব অপোজিট একটা জিনিস দেখছি, আমাকে খুব মানে আমার কাছে জিনিসটা খুব ফ্যাসিনেটিং লাগে। সেটা হচ্ছে যে একটা হলো যে যদি বাচ্চাকে অতিরিক্ত তুলনা করা হয়, এবং যদি বাচ্চা অতিরিক্ত কম্পেয়ার করা হয়, বাচ্চাকে বোঝানো হয় যে তুমি পারবে না, তখন সে অনেক ক্ষেত্রে লস অফ মোটিভেশন থেকে শুরু করে সে সারা জীবনই মনে করে যে আপু যেটা বলছিলেন যে তারে দিয়ে হবে না, এবং সেটা বিলিভ করা স্টার্ট করে, তার কগনিশন এটা চলে যায়, বিলিফ এটা চলে যায়। আবার আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, যে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে
he starts to try too hard to prove that he is worth it. একদম সুপার ডেসপারেশন, এবং সেই সুপার ডেসপারেশন থেকে সে ক্রাইমে চলে যায়। পার্টিকুলারলি ছেলেদের মধ্যে আমি এটা অনেক দেখছি যে যে সে এত বেশি চেষ্টা করতেছে, মানে খুব ডেসপারেটলি তাড়াতাড়ি বড়লোক হওয়ার, তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার, তাড়াতাড়ি সবাইকে দেখানো যে সে আসলে পারে, তাড়াতাড়ি প্রুফ করার যে সে আসলে। সো আমি একজনের সাথে কথা বলছিলাম, একজন ক্যারিয়ার নিয়ে, যে সো পাবনায় থাকে, খুব ইন্টারেস্টিং। তো পাবনাতে একটা কথা আছে যে সরকারি চাকরি করে সে যদি সুইপারও হয় তার কাছে মেয়ের বিয়ে দিব, আর অন্য যদি কোনো প্রফেশনাল হয় ওরে আমি মানে পাবনার মানুষ সবারই অনেক দেশে অনেক পাবনার মানুষের মধ্যে আছে সরকারি চাকরি না করলে কোনো আশা নেই। এখন সে কোনো কারণে সরকারি চাকরিতে সে পায় নাই, চান্স পায় নাই বা হইতে পারে নাই, এবং সেইখান থেকে তার ফ্যামিলি তাকে বলছে তোমার আর বিয়ে হবে না, এবং ছেলে, এবং সেখান থেকে সেটা লম্বা সময় সে আসলে, যদিও সেটা এথিক্যাল ছেলে ছিল, সে ডেসপারেটলি খুব তাড়াতাড়ি প্রুফ করার চেষ্টা করতে যায় যে আমি আসলে পারবো, এবং সেখান থেকে সে একটা আনএথিক্যাল প্রফেশনে চলে যায়। বাট তার আনএথিক্যাল প্রফেশনে চলে যাওয়ার মূল বিষয়টা ছিল ওই জায়গাটা থেকে যে আমাকে প্রুফ করতে হবে, এবং আমাকে খুব তাড়াতাড়ি প্রুফ করতে হবে, এবং আমাকে যে কোনো মূল্যে প্রুফ করতে হবে। সো মানে আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার যে একটা মেয়ে যে ছোটবেলা থেকে শুনে আসে সে দেখতে সুন্দর না, সে হঠাৎ করে 2-3টা বয়ফ্রেন্ড নেওয়ার চেষ্টা করতেছে, বা যার তার সাথে প্রেম করার চেষ্টা করতেছে, বা যার তারটা একসেপ্ট করছে, ইজ বিকজ সে প্রুফ করার চেষ্টা করতেছে দেখো আমার কিন্তু বিয়ে হবে, আমি সুন্দর, আমাকে কোনো একটা ছেলে প্যাম্পার করে, আমাকে কিন্তু অ্যাটেনশন দিচ্ছে, আমার অ্যাপ্রুভালটা লাগবে। অ্যান্ড তার হিস্ট্রিতে গেলে দেখা যায় যে ছোটবেলায় তার মধ্যে ওই ইনসিকিউরিটি কেউ একজন ঢুকাই দিছিল যে তোর কিন্তু বিয়ে হবে না, তুই কিন্তু সুন্দর না, তুই কিন্তু সুবিধার না, তোর কিন্তু চরিত্র ভালো না, অথবা তুই কিন্তু তোর রং ঠিক নাই, বা তোর উচ্চতা ঠিক নাই, বা তোর এটা ঠিক নাই, ওইটা ঠিক নাই। এটা খুবই ফ্যাসিনেটিং। আমার কাছে কিন্তু ভাইয়া আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস মনে হয়, সেটা হচ্ছে আমরা মনে করি না যে যেই সব বাচ্চাদের হচ্ছে আমরা যাদের হচ্ছে অ্যাবিউজড হয়ে থাকে ছোটবেলায়, তারা আবার বড় বেলায় মনে হয় এই জিনিসগুলো করবে না, তাদের বাচ্চাদের সাথে কিন্তু তারা এগুলা করবে না, আমরা খুব কেয়ারিং বাবা মা হব। কিন্তু স্ট্যাটিস্টিক্স কিন্তু এটা বলে না। আমরা দেখেছি পেশেন্টদের যখন ডিল করতে যাই দেখি যখন হিস্ট্রি নিয়ে যেসব বাবা মারা খুব পানিশ করে বাচ্চাদেরকে, কর্পোরাল পানিশমেন্ট বা মারধর করে, ওনাদের হিস্ট্রি নিতে গিয়ে দেখি ওনারাও সেম জিনিসটাই করে আসছে, রিপিটেশনই আছে। মানে আমরা যে শিক্ষা, জীবন থেকে যে একটা শিক্ষা নেওয়া, এই জিনিসটা আসলে কিন্তু নেওয়া হয় না। আপু এখানে আমার একটা ক্লায়েন্ট আসছিল, উনি আমাকে এসে বলেছিল যে উনি 38-40 এরকম এজ, ওনার বাচ্চার সাথে উনি বলেছিল যে ওনার ছোটবেলা ওনার মা ওনার সাথে খুবই অ্যাবিউসিভ বিহেভিয়ার করতো, এবং ওনার নিজের ভিতরে একটা ইয়ে ছিল যে আমি কোনোভাবে আমার বাচ্চার সাথে করবো না, আমার বাচ্চা হলে আমি দেখাই দিব। বাট মানে ওনার বাচ্চা হওয়ার পরে উনি দেখতেছে যে উনি না, আবার ওই সেম রিপিটেডলি সেম বিহেভিয়ার করছে, এবং সে খুব গিল্ট ফিল করছে, বাট সে ম্যানেজও করতে পারছে না যে আমি কি করব, আমি আবার আমার মা হয়ে যাচ্ছি, বাট আমি তো এটা চাইনি। আমাকে কিভাবে হচ্ছে এটা? কিন্তু বাবা মানে বাচ্চাদের সাথে না, মানে ওয়াইফের সাথেও, যেই ছেলেটা ছোটবেলায় ফিজিক্যালি অ্যাবিউজড হয়ে আসছে, সে গিয়ে তার ওয়াইফকেও এই ডোমেস্টিক ভায়োলেন্সগুলো তখন হয়ে যাচ্ছে, সে দেখে আসছে তার বাবা এগুলো করে আসছে, এগুলো এক ধরনের লার্নিংও তো, মানে তখন সে ফার্দার এই পথেই আগাতে থাকে অ্যাকচুয়ালি। 100%। আমরা যদি বাবা মার বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে ওভার একটু বোঝার চেষ্টা করি যে বাবা মা কোন জিনিসগুলো আসলে খুব দ্রুত তাদের অ্যাড্রেস করা উচিত, বাট তারা অ্যাড্রেস করতে অনেক দেরি করে। আমরা যদি পার্টিকুলারলি চাইল্ডহুড ট্রমা একটা, আমরা যদি মোটা দাগে আমরা ভেঙে ভেঙে হয়তো অনেকগুলা বাচ্চাদের রোগে যাবো, বাট তার আগে যদি আমি যাই আমার বাচ্চার কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা আছে কিনা, আমার 2 ছেলে, আমি কেমনে বুঝবো? দেখেন আমি একটা নর্মাল সাধারণ শিক্ষিত ছেলে, এখন আমি কোনো ডাক্তার না, আমি কোনো সাইকোলজিস্ট না, এখন আমি বুঝতেছি যে আমার বাচ্চার, আমি এবং আমার ওয়াইফ বুঝতেছি আমার বাচ্চার বয়স 2, 3, 4, 5, 6, 7, আমার বাচ্চার শারীরিক সুস্থতা আমি বুঝি, খায় কিনা, ঘুমায় কিনা, খেলে কিনা ইত্যাদি, বাট ওর কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা আছে কিনা এটার মোটা দাগে, আমি রোগ ওয়াইজ বলতেছি না, কোনগুলো হচ্ছে কতগুলো রেড ফ্ল্যাগ যেটা দেখলে আমাকে বুঝতে হবে আমাকে চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে আসতে হবে। আমরা যদি মোটা দাগে বলতে যাই ভাইয়া, তাহলে সেক্ষেত্রে আমরা কিছু জিনিস খেয়াল রাখতে হবে। চেঞ্জ একটা হচ্ছে ইমোশনাল কোনো চেঞ্জেস, একটা হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জেস,
এটা দিয়ে আমরা বুঝতে পারি। কিছু আছে সোম্যাটিক চেঞ্জেস, আমরা বলি যে ফিজিক্যাল, যে আপনি বললেন যে লক্ষণগুলো, শারীরিক লক্ষণগুলো, সেগুলো দিয়ে আমরা বুঝতে পারি। আর কিছু হচ্ছে ওর পারফরমেন্সে চেঞ্জেস। সো ওভারঅল আমি 4টা ভাগে যদি ভাগ করি, ফার্স্ট আসছে হচ্ছে ইমোশনাল চেঞ্জেস, যে আমি দেখছি যে আমার বাচ্চাটা শুধু কান্নাকাটি করছে, হ্যাঁ একটু হচ্ছে মন মরা হয়ে থাকছে, অথবা উল্টা যে ও হচ্ছে খুব মানে হঠাৎ হঠাৎ করে হচ্ছে ও ক্ষেপে যাচ্ছে, আউটবার্স্ট করছে, ইমোশনাল আউটবার্স্ট হচ্ছে। সো ইমোশনাল চেঞ্জটা আমি যদি নোটিস করি বাচ্চার ক্ষেত্রে। আমি যদি দেখি বিহেভিয়ারাল চেঞ্জেস, যে আমার বাচ্চাটা ভালো ছিল, মানে লক্ষ্মী বাচ্চা আমি বলতাম, কিন্তু সাডেনলি কি হয়েছে, ও হচ্ছে হঠাৎ করে ও মানে কোনো কথাই শুনছে না, ও বিহেভিয়ারাল অ্যাগ্রেশন দেখাচ্ছে, ওকে একটা কথা মানা করছি বাস ভাঙচুর শুরু করে দিচ্ছে। ওর বিহেভিয়ারাল কিছু চেঞ্জেস আমি এই দিক থেকেও বলতে পারি, যে ও প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে ও বাসার বাইরে যাচ্ছে, ও আমার কাছে বাসা থেকে ওর টাকা পয়সা হয়তো চুরি করছে, হয়তো মিথ্যা কথা বলছে, ওর বিহেভিয়ারে আমি এক ধরনের চেঞ্জ দেখতে পাচ্ছি, যেটা ও অ্যাকচুয়ালি ছিল না। থার্ড যেটা হচ্ছে সোম্যাটিক চেঞ্জেস, বাচ্চা একদম ভালো কিন্তু শুধু বমি করছে, বাচ্চা খুব ভালো শুধু পেট ব্যথা, স্কুলে যাওয়ার আগেই ওর হচ্ছে পেট ব্যথা হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি অ্যাকচুয়ালি কোনোভাবেই কারণ বের করতে পারছি না, ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছি, বের হচ্ছে না যে কেন ওর এইটা হচ্ছে, প্রতিদিন পেট ব্যথা। ফোর্থ যেটা আমি বলেছিলাম, যে ফাংশনাল একটা ইম্পেয়ারমেন্ট, যে বাচ্চা সব কিছুই ভালো, আমি ওর মধ্যে কোনো আদার কোনো চেঞ্জ দেখছি না, সাডেনলি ওর একাডেমিক পারফরমেন্স খারাপ হওয়া শুরু করেছে, ওর রেজাল্ট খারাপ হচ্ছে, টিচার বলছে যে ও তো ভালো স্টুডেন্ট ছিল, কেন হঠাৎ করে এরকম অবস্থা, রেজাল্ট খারাপ, ওর হচ্ছে পড়তে যেতে চায় না, স্কুল রিফিউজাল, বাদ বাকি সব কিছু ভালো। এটাও কিন্তু একটা রেড ফ্ল্যাগ, যে বাচ্চা সাডেনলি পড়াশোনা করতে চাচ্ছে না, স্কুলে যেতে চাচ্ছে না, কিন্তু বাচ্চা একদম নর্মাল। আমরা বলি যে স্মাইলিং ডিপ্রেশন বলে একটা টার্ম আছে, কিছু মাস্কড সাইকিয়াট্রিক ইলনেস আছে, মাস্কড, যেমন এসএলডি আমরা বলি, স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি, এটা এক ধরনের বাচ্চা বড় হচ্ছে বুদ্ধির বিকাশজনিত একটা রোগ। তো এই ধরনের কিছু রোগ আছে যেগুলোতে আমরা কোনো কিছুই টের পাবো না, বাচ্চার আইকিউ খুবই শার্প, বাচ্চার বুদ্ধি খুব ভালো, বাচ্চা খুব ভদ্র বাচ্চা, কিন্তু ও স্কুলে যেতে চাচ্ছে না, রেজাল্ট খারাপ হচ্ছে, ও ক্লাস 2-3 পর্যন্ত ভালো করেছে, সাডেনলি 3-4-এ গিয়ে যখন একটু হার্ড হয়েছে পড়াশোনাটা, ও আর পড়াশোনা করতে চাচ্ছে না, কারণ ও জিনিসগুলোকে ধরতে পারছে না। ইভেন বুদ্ধি প্রতিবন্ধিতা, যে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি আমরা বলি, এটাও এক ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, সেক্ষেত্রেও দেখা যায় যে মাইল্ড ফর্মে যাদের থাকে তারা একদম ক্লাস 3-4 পর্যন্ত মোটামুটি একদম ভালোই করতে থাকে, রেজাল্ট অ্যাভারেজ থাকে, সাডেনলি 3-4-এ গিয়ে কেন বাচ্চাটা কোনোভাবেই ধরতে পারছে না। এই যে ফাংশনাল চেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি, যখন এগুলো নোটিস করব, তখন আমাদের একটু ওই দিকে চিন্তা করতে হবে যে মেবি কিছু দেয়ার ইজ সামথিং। বাচ্চাদের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, যে আপু যেটা বলছিল, যে আমি যদি মোর অফ ইমোশনাল এবং বিহেভিয়ারাল কোন কোন দিকগুলা বাবা মা ওভারলুক করে বা মিস করে, যেটার জন্য বাচ্চারা লং টার্ম সাফার করে এবং হয়তো পরবর্তীতে তারা কখনো আসেই না, বা যখন তারা আসে সেটা অনেকটা দেরি করে আসে, এটার জন্য সমস্যাটা অনেক জটিল হয়ে গেছে। হ্যাঁ, ইমোশনাল আর বিহেভিয়ারালের সাথে আমি আর একটা বলবো, ইমোশনাল বলতে ইমোশন ঠিক করে এক্সপ্রেস করতে পারে না, এটা আমরা আসলে ওভারলুক করে যাই, যে বাচ্চা আসলে আমাদের মানে বাবা মায়ের কাছে বা অন্য কারোর কাছে সে কি ইমোশন কি দেখায়, এটা বাবা মা খেয়ালই করে না। বাবা মা সবচেয়ে বেশি খেয়াল করে বাবা মা মানে বাচ্চা কি খাচ্ছে কিনা, বাচ্চা কি ঘুমোচ্ছে কিনা, বাচ্চার একাডেমিক রেজাল্ট ভালো আছে কিনা, এর বাইরে আর কিচ্ছু খেয়াল করে না। বাট বাচ্চা যে ইমোশন বোঝাচ্ছে কিনা, বাচ্চা একটা ফ্রেন্ডশিপ করতে পারছে কিনা, ক্লাসে যে ওই ক্লাসের গল্পগুলো কি মাকে এসে বলে, স্কুলে সারাদিন কি হলো, এগুলো নোটিসই করে না। তো আর বিহেভিয়ারাল চেঞ্জ বলতে মানে বাবা মা শুধু এটুকু বোঝে বাচ্চাকে না কোনো কমপ্লেন নাই, বাচ্চা একদম গুড বয় গুড গার্ল, স্কুলের টিচাররা যা বলে তাই বলে, আমার বাচ্চা ভালো। বাট ওর যে সোশ্যাল ডেভেলপমেন্ট দরকার একটা টাইম, যে ও যে কারোর সাথে কোঅপারেট করতে পারে না, ও শেয়ারিং বোঝে না, ওর ফিলিংসগুলো কাউকে শেয়ার করতে পারে না, ও গ্রুপ প্লে করতে পারছে না, কোঅপারেট করতে পারছে না, ইভেন দো ওর বাইরে খেলতে ইচ্ছাও করছে না, যেটা একটা নর্মাল মোটর মুভমেন্ট, বাচ্চার ইচ্ছাই করবে একটা টাইমে খেলা, এগুলোতে মানে বাবা মায়েরা এখন জড়ি দেয় না। এবং একটা পর্যায়ে যখন আসে অনেকটা লেট করে আসে, কখন আসে, এবং সেটাও কিন্তু কমপ্লেনটা হয় স্কুল থেকে দেয় অথবা সারাউন্ডিংস থেকে দেয়, বাবা মা নিজেরা নোটিসই করে না। ওই যে ওই দিনটা জিনিসে যদি ঠিক থাকে, খাচ্ছে, স্কুলের রেজাল্ট ভালো, মানে একাডেমিক রেজাল্ট ভালো, বাচ্চা ফিজিক্যালি ঠিক আছে, এর বাইরে বাবা মা নিজে সচেতন হয় না। স্কুল থেকে হয়তো বলছে যে বাচ্চাটা তো সব ঠিক আছে, বাট মানে এত ব্রিলিয়ান্ট, সে হয়তো গোল্ডেন পাওয়া বাচ্চা, বাট ডিকটেশন কেন যেন পারে না, সামথিং রং যে হচ্ছে। তার ডিকটেশন বলতে আমরা তো বুঝি টিচার বলবে আর আমি লিখবো, এটাতে তার প্রবলেম হচ্ছে। এবং বাচ্চা খুবই ভালো রেজাল্ট করে, বাট হচ্ছে খুবই স্লো,
ওকে বারবার পুশ করতে হয়, অথবা ওর সব ওকে, বাট কেন যেন ডায়েরিটা লিখে আনে না। মানে স্কুলের ক্লাস ওয়ার্কটা সে হয়তো বোর্ড দেখে লিখে না, সে কিন্তু খুব ব্রিলিয়ান্ট, এবং সে মানে বাবা মা এজন্য হয়তো বা তাকে চোখের ডক্টরের কাছে দেখাইছে ওর কি মানে দেখতে সমস্যা হয় কিনা, না সব ওকে, বাট প্রবলেমটা কোথায় হচ্ছে, লার্নিং ডিসেবিলিটি আছে কিনা, বা ও গ্রুপ প্লেগুলোতে পার্টিসিপেট করার কোনো ইন্টারেস্টও দেখায় না, এবং ইভেন তো মানুষ তো মানে দর্শক হয়েও দেখতে যায়, সেটাও সে যায় না। তখন হয়তো স্কুলের ক্লাসের টিচাররা একটু বলে যে ওর অন্য কোনো প্রবলেম আছে কিনা, একটু আমাদের একটু এনশিওর করার জন্য একটু পাঠায় তখন প্রফেশনালদের কাছ থেকে। তখন হয়তো আমরা দেখি যে না, এবং তখন আমরা একটু রেফার করি যে ওর আইকিউ লেভেলটা ঠিক আছে কিনা, কারণ বাচ্চা তো একদম ভিজিবল যে সে ভালো, সে গল্প করছে, তার একাডেমিক রেজাল্ট ভালো, সব ওকে, বাট প্রবলেমটা কোথায় হচ্ছে। এটা খুবই সারপ্রাইজিং যে বাবা মা আমার বাচ্চা খায় না আর আমার বাচ্চা ডিসিপ্লিন না, এই দুইটা প্রবলেম যেটাকে অনেক বড় মনে করে, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই একদমই কোনো প্রবলেম না, এইটার থেকে তারা যেটা দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট ওভারলুক করে। একটা হইলো আমার বাচ্চার বন্ধু হয় কিনা, বন্ধু আছে কিনা। খুবই কমন যে এখন বাচ্চাদের বন্ধু হয় না, এবং বাবা মার এটা নিয়ে কোনো কেয়ার নাই, যেটা একটা বড় প্রবলেম, বা বড় প্রবলেম ফিউচারে আরও হবে। অ্যান্ড 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমার বাচ্চা খেলতে যায় না বা খেলতে চায় না, কোনো স্পোর্টসের ব্যাপারে তার কোনো আগ্রহ নাই। একটা 7 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, তার কোনো স্পোর্টসের ব্যাপারে কোনো আগ্রহ নাই। পার্টিকুলার আমি বলছি ভিডিও গেম না, মোবাইল না, বলছি কোনো ফর্ম অফ ফিজিক্যাল স্পোর্টস আগ্রহ নেই। এই দুটো যে অনেক বড় একটা ক্রাইসিস, বা অলরেডি হয়ে গেছে বা সামনে হইতে পারে, এই ব্যাপারে বাবা মার তেমন কোনো কি বলবো আগ্রহ বা এডুকেশন নাই। এটা খুবই একটা বড় সমস্যা আমার কাছে। এটা প্রায়ই দেখা যায় যে আফটার স্কুল প্রোগ্রামিং, আমি প্রচুর রেফার করি আর কি বাচ্চাদের, যে আফটার স্কুল প্রোগ্রামিং কোথায় করা যায়, বা ওই বিকাল টাইমটা ওকে অ্যাক্টিভিটি করান, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এনিহাও এখন বলে যে হচ্ছে না, এগুলো করলে তো ওদের টিচার আসার সময়, মানে বিকাল বলে যে আমরা আমাদের চাইল্ডহুডে যে একটা বিকাল বেলা মানেই কিন্তু খেলার সময়, মেয়ে ছেলে ব্যাপার না, মেয়েরাও একটু বাইরে যেয়ে খেলবে, সেটা যে খেলাই হোক। মেয়েরা হয়তো হালকা অ্যাক্টিভিটিগুলো করে, ছেলেরা খেলে। মানে আমরা আমাদের সময়টাতে জানতাম যে বিকালবেলা মানে কোনো পড়াশোনা না, খেলা, বাট এখন বিকালবেলা হলো টিচার বা কোচিং। তো আমি বলে যে না, বিকালবেলাটা ওদের ফ্রিডম দেন, একদম ফ্রি, এবং হয় ছাদে যে বাচ্চাদের সাথে, মানে শহরে তখন ফিল্ড কমে গেছে, তো অ্যাটলিস্ট ছাদে যেতে পারে, যে কোনো বয়সের বাচ্চা আসছে, কিছু না কিছু খেলা কিন্তু হয়, সেটাও নিয়ে যাবে না, সেখানেও ইনসিকিউরিটি। তারপরে হচ্ছে আফটার স্কুল প্রোগ্রামিং বলতেই তো এখন বিভিন্ন জায়গায় কিন্তু চালু আছে, যেমন স্কেটিং, এটা বাচ্চাদের ভীষণ অ্যাটেনশনের জন্য ইম্পর্টেন্ট। তারপরে ক্যারাটে শেখাতে পারে, সুইমিং, সাইক্লিং অ্যাটলিস্ট করাতে পারে। এখানেও বলে যে না, ওখানেও হচ্ছে বিভিন্ন রকমের দুষ্টু বাচ্চার সাথে মিশে আমার বাচ্চাটা দুষ্টু হয়ে যাবে, মানে এগুলোতে প্রচুর ইনসিস্ট করি, যে জোর দিই যে আফটার স্কুল প্রোগ্রামিংয়ে এভরিডে, মানে এভরি উইক অ্যাটলিস্ট 5 দিন ওর অ্যাক্টিভিটি থাকতে হবে, তাহলে কিন্তু বাচ্চার হচ্ছে অ্যাটেনশনের প্রবলেমটাও চলে যায়। ইভেন দো তার হচ্ছে হার্ট ভালো হয়, লাংসের যে ব্যাপারটা ওটা ভালো থাকে, তারপর হচ্ছে বাচ্চা হচ্ছে ঘুমের সাইকেলটা ভালো হয়, এবং তার হচ্ছে নিজের যে ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো কিন্তু বাড়ে। নিজে যখন মানে খেলতে যায়, খেলার পরে যে সে কখনো কখনো ফেইলার হয়, ওখান থেকে সে আবার ওভারকাম করে আবার খেলবে, এখানে তার ক্রিটিক্যাল রিজনিং গুলো বাড়ে অনেক। ইনস্টেড আপনি যেটা বলছিলেন ভাইয়া, যে কোন ধরনের গেমিং গুলাকে হচ্ছে আসলে বাবা মার এখন দেয় করতে, মোবাইল নিয়ে, ইন্টারনেট নিয়ে বসে থাকে বাচ্চারা, টিকটক, তারপর হচ্ছে এই গেমসগুলো যে কন্টিনিউয়াসলি খেলতে থাকে। আমারই বাসার পাশে একটা বাসাতে আমি সারা রাত, প্রতিদিন রাত 3টা-4টা পর্যন্ত একটা ছেলে হচ্ছে ও যে কম্পিউটারে গেম খেলছে, আমি শুনতে পারি, ও চিৎকার করতে থাকে। কিছু পাবজি বা এই টাইপের কিছু গেম আছে যেখানে কথা বলতে হয়, কয়েকজনের সাথে মিলে খেলে। সো এরকম প্রতিদিন এভরি নাইট ও হচ্ছে কত বড় হবে, 15-16 বছর বয়সে একটা ছেলে হবে। সো এই যে এইভাবে করে ট্রেন্ডটা এইভাবে ঘুরে যাচ্ছে যে এখন ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার আসছে, তারপর গ্যাম্বলিংয়ে ইনভলভ হয়ে যাচ্ছে ছোট ছোট অ্যাডোলেসেন্ট এজে। আগে কিন্তু অ্যাডাল্ট বা মানে এল্ডারলি যারা, তাদের ক্ষেত্রে আমরা জুয়ার ব্যাপারটা কিন্তু ভাবে দেখতাম, এত ছোট বয়সে কিন্তু চিন্তাই করা যেত না। এখন তো ইন্টারনেটে গ্যাম্বলিংটা খুবই কমন, এই গেমিং, গ্যাম্বলিং, ইভেন ইন্টারনেট অ্যাডিকশন। সো সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ওইদিকে চিন্তা করি না যে এটা অ্যাডিকশন কিভাবে হয়। এটা যে এক ধরনের বিহেভিয়ারাল অ্যাডিকশন, এটা যে নেশা, এখান থেকে যে সরে আসা যায় না। বাবা মারা যখন কোনো উপায় থাকে না, আমাদের কাছে হসপিটালে আমরা ভর্তি করি এরকম পেশেন্ট যে অ্যাকচুয়ালি ওর অ্যাডিকশন হয়ে গিয়েছে, ওর বিহেভিয়ারাল অ্যাডিকশন, জাস্ট মোবাইল আসক্তি, এটা থেকে বের করতে পারছে না, দেখি হসপিটালে ভর্তি।
চিন্তাও তো করা যায় না। অথচ এটা তো একদিনে হয়নি, এটা দিনের পর দিন জিনিসটা বাড়তে বাড়তে গিয়ে হয়েছে। এবং আপু এটার কিন্তু হচ্ছে মোটিভেট করেই বাবা মা, এবং ছোটবেলা যখন বাবা মার ক্ষেত্রে আমার কাছে মনে হয় এখানে যেটা হয়ে গেছে এটা হচ্ছে হাল ছেড়ে দেওয়ার একটা ব্যাপার, হ্যাঁ, যে বাবা মা নিজেরাও অনেক ক্ষেত্রে অ্যাডিক্টেড, নিজেরাও অনেক ক্ষেত্রে ব্যস্ত। আমি যে আমার বাচ্চাকে ডি অ্যাডিকশনে নিব বা আমি বুঝতেছি এটা খারাপ, এটার জন্য আমার বাচ্চাকে যে পরিমাণ সময় দেওয়া লাগে ওইটা বাবা মা নিজেরাই দিতে রাজি না। এটা খুব নিষ্ঠুর একটা সত্য। বাট আপনার বাচ্চাকে যদি ফোন থেকে বের হইতে হয় আপনাকে সময় দিতে হবে। ওই জায়গাটাতে বাবা মা খুবই মানে আমি বলবো যত না বেশি এটা এডুকেশনের হোক তার থেকে বেশি এটা অনেক ক্ষেত্রে সদিচ্ছার অভাব। বাবা মা ওই পরিমাণে অ্যাটেনশন বোধ বাবা এবং মা বাচ্চাকে দিতে রাজি না। এই যেমন ধরেন যদি খেলতে যাওয়ার কথা বলি, আচ্ছা 8 বছরের বা 9 বছর একটা বাচ্চাকে যদি খেলতে হয় এটা বাবা বা মাকে নিয়ে যেতে হবে বেশিরভাগ ক্ষেত্রে, ওইটা সে নিয়ে যাবে না। কিন্তু আমি একটা কোচিংয়ে ঢুকাই দিয়ে তো আমার শেষ, আমার একটা বাসায় টিচার রেখে তো আমার কাজ শেষ। বাবা মা আরও বেশি টাকা আয় করা হোক অথবা স্মার্টফোন ইউজ করা হোক ওইটার ব্যাপারে বাবা মার যতটুকু আগ্রহ আছে, বাট বাবা মার বাচ্চার ক্যারিয়ার ডেভেলপমেন্টকে অথবা বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্টকে ওই পরিমাণ টাইম দেওয়ার ক্ষেত্রে বাবা মা দুইজনই যথেষ্ট আনফর্চুনেট। এখানে কিন্তু একটা এক্সকিউজ চলে আসে বাবা মার ক্ষেত্রে যে এই কোভিড-19 পর থেকে, যে ওরা এখন তো এখানে পড়াশোনা করে, মোবাইল তো আসলে পড়াশোনা করার জায়গা, ওদের তো সব ক্লাসই হচ্ছে ইন্টারনেট বেসড। সো এই জায়গাটা তখন একটা এক্সকিউজ হিসেবে আসে, কিন্তু এটাও যে একটা সুপারভিশনের জায়গা, যে আমি দেখবো ও কতটুকু টাইম পড়াশোনা করছে এবং আমি আমার বাচ্চাকে এটা খেয়াল রাখবো যে ও কোন কোন জায়গায় ও ইউটিউবে ও কোথায় কোথায় যাচ্ছে, আমি ওর হিস্ট্রিটা চেক করবো উইথ ডিউ রেসপেক্ট। বাচ্চাকেও একটা সেন্স অফ রেসপেক্ট দিতে হবে যে না আমি সারাক্ষণ চেক করছি, সেই ব্যাপারটা থাকবে না, বরঞ্চ হচ্ছে হ্যাঁ এটা একটা বোঝাপড়ার ব্যাপার থাকবে। এই বোঝাপড়ার জায়গাটা ইভেন গেম খেললে সে কি গেম খেলতেছে, সে কি গেম খেলছে, আচ্ছা গেম খেললো সে কি গেম খেলতেছে এটা তোমার বাবা মা হিসেবে জানতে হবে। এবং আমি বলি তারা হয়তো সে একটা গেম থেকে হঠাৎ করে বাবা মা জানেও না যে আমার বাচ্চাটা হয়তো জুয়া খেলতেছে। এক্স্যাক্টলি। সো এবং ভাই আর একটা বলতে চাচ্ছিলাম যে এটার কিন্তু আমরা আনকনসিয়াসলি বাবা মারা না বাচ্চাদের একটু মোটিভেট করি, এটা হয়তো বাবা মা খুব স্কিপ করে। যেমন মানে একটা বাচ্চা এখন কিন্তু সবার হাতে স্মার্টফোন, এবং নর্মালি মায়ের পুরান ফোনটা বাচ্চার কাছে থাকে একদম 3-4 বছরের বাচ্চা থেকে। বাচ্চাটা যদি একটা রাইমস বলে এবং মা যদি সেটা ভিডিও করে বা খুব ভালো হয়েছে, বা সাপোজ ইংলিশ কিছু বলছে এবং সেটা কিন্তু সে ফোন থেকেই শুনছে, এই যে ছোট ছোট মোটিভেশন কিন্তু ওর ফোনের অ্যাডিকশন আরো বাড়ায় দেয় একদম কিন্তু 3-4 বছর থেকে। এবং এটা কিন্তু শুধু মা নিজেই বাচ্চাকে করছে না, এটা সোসাইটি যখন অনেক মানুষ আছে তাকে বলছে আমার মেয়ে বা আমার ছেলে তুমি না ওই রাইমসটা শিখছো ফোন থেকে, একটু শোনাও তো আন্টিদের বা শোনাও তো আঙ্কেলদের, এই যে সবাই মিলে ক্ল্যাপ করছে, মোটিভেশন কিন্তু ওখান থেকে মোবাইল অ্যাডিকশনের শুরু। বাট আমরা এটা একদমই ইগনোর করি। আমরা বড় হয়ে বলিও সারাদিন ফোন দেখে আমার কথা শোনে না, আমাকে তো মানে ওর তোর বাবাকে মানে কন্ডাক্ট ডিসঅর্ডারের দিকে চলে যায়, ধাক্কা দিয়ে ফেলায়, কোনোভাবেই করা যায় না। বাট গোড়াপত্তন কিন্তু মোটিভেশন বলেন আমরা কিন্তু নিজেরাই দেই। আপু এখানে কিন্তু আমাদের কাছে কিছু আমি পেশেন্ট পাই যে যাদের স্পিচ ডিলে, যে ওরা কথা বলে না, বাচ্চা কোনোভাবেই কোনো কথা বলে না, শুধু কিছু গেমে যেগুলা কার্টুনে যেসব শব্দ শুনে সেগুলো একটু মুখে হঠাৎ করে বলে ওঠে। এখানে দুইটা প্রবলেম হয়। একটা হচ্ছে অনেকে বাবা মারা মনে করে যে ও তো আসলে মানে গেমস খেলতো বা ও হচ্ছে কার্টুন দেখতো তাই হচ্ছে কথা বলে না। আসলে যে মানে স্পিচের প্রবলেমটা এক ধরনের ডিসঅর্ডার থেকেও হতে পারে, অটিজমের ক্ষেত্রেও থাকতে পারে, স্পিচ রিগ্রেশন, মানে কথা বলতে বলতে হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেল, যে একটা রেড ফ্ল্যাগ। এই জিনিসটা কিন্তু তখন হিডেন থেকে যায়, মনে করে না আমরা একটু বেশি বেশি করে কথা বলি তাহলেই হচ্ছে কথা বলবে, এরকম করে অনেক দিন পরে বাচ্চাটাকে নিয়ে আসে। তাহলে এই যে আর্লি ইন্টারভেনশন থেরাপি যেটা আমরা দিতে পারি, যেটাতে আসলে মানে খুবই ভালো রেসপন্স হয়, অনেক বাচ্চাই আসলে অনেকটুকু ইমপ্রুভ করে যায়, সেইটা মিস হয়ে যায়। একটা হচ্ছে দেরিতে ট্রিটমেন্ট হয়, আর একটা হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা হচ্ছে তখন ওই প্যারেন্টিং এর প্রবলেমগুলো তখন খুব বেশি করে আসে, যে আমরা হচ্ছে বাচ্চাদেরকে যে দিয়ে রাখি, আপনারা যেটা মাত্র বললেন দিয়ে রাখি, আলটিমেটলি ওই কন্ডাক্ট ডিসঅর্ডারের দিকে চলে যায়, বাচ্চারা আসলে আর কথাই শুনতে পারে না। একটু যদি ওই জায়গাটা একটু স্ট্রাকচার্ড ওয়েতে যদি আমরা জিনিসটা পাই, আমার বাচ্চার অটিজম আছে কিনা অথবা আমার বাচ্চার স্পিচ ডিলে আছে কিনা, আমি এটা তাড়াতাড়ি কেমনে বুঝতে পারি, এমন এটা ভালো হয় কিনা? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসলে করেছেন, কারণ হচ্ছে এটা প্রত্যেকটা বাবা মার এখন আসলে জানা দরকার, কারণ প্রতি 100 জনে একটা বাচ্চার অটিজম এখন আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বলে আসছে। সো অটিজম বোঝার রেড ফ্ল্যাগ সাইন বা ইজি সাইনগুলা কি কি?
প্রথম কথা হচ্ছে বাচ্চার অটিজম 3টা জিনিস নিয়ে আসলে আসে। একটা হচ্ছে কমিউনিকেশনের সমস্যা, মানে ও যোগাযোগ করতে পারে না, অন্যর সাথে কমিউনিকেট করতে পারে না। একটা বাচ্চা ছোট্ট থেকে বড় হচ্ছে, ও হচ্ছে আই কন্ট্যাক্ট করছে না, তাকায় কথা বলছে না। ওর যেটা লাগবে, আমার এখন পানি খেতে হবে, ও অনেক বাচ্চা আছে যে আই কন্ট্যাক্ট করছে না, মুখে কথা বলতে পারে না, কিন্তু ও ডাইরেক্ট পয়েন্টিং করে দেখাতে পারে যে আমার ওইটা লাগবে, পয়েন্ট করে দেখাচ্ছে। ও পয়েন্টিং পারছে না, ওর নিডগুলাকে ও এক্সপ্রেস করতে পারছে না, এটা একটা কমিউনিকেশনের সমস্যা হয়। আরেকটা হচ্ছে ইমোশনাল রেসিপ্রোসিটির সমস্যা। রেসিপ্রোসিটির সমস্যা মানে আমি এমন একটা পেশেন্টও পেয়েছি যে বাচ্চাটার বয়স হচ্ছে 16 বছর, অটিজম। মাঠে এসে আমাকে কাঁদতে কাঁদতে বলছে যে আমি আসলে এটাও জানি না যে আমার বাচ্চা কি আমাকে মা ভাবে কিনা। 16 বছরের একটা বাচ্চার মা এই কথাটা যখন বলছে, আমারই তখন মানে কান্না পেয়ে যাচ্ছিল যে কি পরিমাণে কষ্টকর বিষয়টা। সো এটা কিন্তু একদম ছোটবেলায় কিন্তু এটা মানে আসে, শুরু হয়ে যায় এভাবে যে ও রেসিপ্রোকেট করছে না, ও কোনোভাবেই ওর ইমোশন, যেমন কোনো একটা সাউন্ডে বা কোনো আলোতে ও খুবই বেশি সেন্সিটিভ, নিতে পারছে না, ওইটার সময় ও রিয়াকশন শো করছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রেস্ট্রিকটিভ রিপিটেটিভ প্যাটার্ন অফ বিহেভিয়ার, মানে ও একই কাজ মোটর হতে পারে যে একটা জায়গায় লাফাচ্ছে, একটা হেড ব্যাঙ্গিং করছে, একই জিনিস বারবার করছে। সেটা স্পিচ হতে পারে, ইকোল্যালিয়া হতে পারে, মানে এরকম অনেক ধরনের স্পিচ হতে পারে। যেমন হচ্ছে যে ও নিজের কথাটাই 2বার 3বার করে বলছে, একটা সাউন্ড বারবার করছে। এই যে এই ধরনের কিছু বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি, এটাও একটা বিষয় হতে পারে। সো এই জিনিসগুলো যখন আমরা দেখি, তখন অনেক সময় স্পিচে আমাদের অনেক বাবা মার আমাদের কাছে আসে, বলে না আমার বাচ্চার তো কথা বলতে পারে। অনেক বাচ্চারই কিন্তু কথাতে কোনো সমস্যাও হয় না, এমনও হয়। অটিজম তো একটা আমব্রেলা টার্ম, মানে এখানে লো স্পেকট্রাম থেকে শুরু করে হাই স্পেকট্রাম পর্যন্ত অনেকটুকুই মানে ব্যাপৃত, যে দেখা যায় এই সমস্ত সিমটম যেগুলো আমি বললাম সেগুলো সবগুলো আছে, অথবা এই সমস্ত সিমটম এত মানে মিনিমাম লেভেলে আছে যে এটা আসলে বাবা মারা ভাবছে না আমার বাচ্চা তো ভালোই, শুধু একটু চুপচাপ, কিন্তু ও যে খুব ইনফ্লেক্সিবল, ও যে ও রুটিনের বাইরে একদম যায় না, ও যে কারোর সাথে ফ্রেন্ডশিপ তেমন একটা করছে না। অটিজমের বাচ্চারও কিন্তু 1-2টা ফ্রেন্ড থাকতে পারে, আমরা কিন্তু মিস করে ফেলি। আমরা বলি তোমাদের ওর কি ফ্রেন্ডশিপ করেও, তখন বাবা মারা হ্যাঁ ও তো বন্ধু আছে, ও ভাইয়ের সাথে খুব ভালো খাতির। কিন্তু ও বাচ্চাটা 1-2টা ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু বাচ্চাটার ফ্রেন্ডশিপ করা মানেটা কি? ও যে বাচ্চার সাথে মানে খেলছে, খেলাটা কিরকম, ও নিজের মতোই খেলে, পাশের বাচ্চাটা ওর মতো করে খেলে। এটা যে একটা আদান প্রদানের ব্যাপার আছে, এই বিষয়টা বুঝতে পারে না। এবং বাবা মারা খুব কাজ করে বাবা মাদের মধ্যে কি ডিনায়াল, বাবা মারা এটাকে মানতে চায় না, এই বিশাল বড় বাস্তবতাটার সম্মুখীন হতে চায় না, জাস্ট পর্দা ফেলে রাখে চোখের সামনে। সো তখন মিসডায়াগনোসিস হয়ে যায়, তখন অনেক দেরি করে আমাদের কাছে বাচ্চাটাকে নিয়ে আসে। যখন বাবা মা ডিনাইলে থাকে, এটা খুব কমন যে না আমার বাচ্চার কোনো সমস্যা নেই, না একটু ঠিক আছে, না বড় হলে ঠিক হয়ে যাবে। তারা জানে ঠিক নাই, যাদেরকে হয়তো কোনো একটা বিশেষজ্ঞ বলছে বা আত্মীয়জনের মধ্যে কেউ বলছে, কিন্তু তখন সে ওই আত্মীয়জনের সম্পর্কটা সে নষ্ট করে ফেলে। এই ডিনাইলটা বোধ বাবা মার জন্য এবং বাচ্চাদের জন্য কিরকম ক্ষতি করে ফিউচারে? ভাইয়া আমি হচ্ছে একটু আগে সিমটম বলি, আপু যেগুলো বলে ইন জেনারেল, বাট আমি 3টা প্রমিনেন্ট সিমটমের কথা বলবো যেটা এএসডির বাচ্চার থাকবেই, মানে এটা মনে করলে বাবা মা মোটামুটি শিওর হবে এএসডি। সেটা হচ্ছে আমি বলবো ইমোশন। বাচ্চা ইমোশন ঠিক করে প্রকাশ করতে পারছে না। সাপোজ যে সামান্য একটা হাসির জিনিস হলো, বাচ্চা হেসেই যাচ্ছে, এবং সেটা হতে পারে 1-2 মিনিট, মানে আমরা তো নর্মালি হাসার পরে একটু থামি, ওরা থামে না, হয়তো বা হেসেই যাচ্ছে, মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা ইমোশন। হয়তো বা সামান্য কিছুর জন্য ও এত কান্না করছে আপনি বুঝতেও পারছেন, মানে ইভেন তো মাও বুঝতে পারছে না। সো ইমোশনের দিক থেকে বড় একটা চেঞ্জ আসে, এটা অবশ্যই এএসডির বাচ্চা থাকবে। আর একটা বিষয় হচ্ছে যে নয়েজ। সাপোজ আমরা যেটাকে মিডিয়াম রেঞ্জের, মিডিয়াম পিচের একটা মেলোডি, আমরা হয় না মাঝে মাঝে একটু হাই পিচের শুনি, ওটা আমরা নিতে পারি, ওরা নিতে পারবে না। ওরা যে কোনো সাউন্ডে জাস্ট কানে হাত দিবে, ইভেন দো বাসায় যে প্রেশার কুকারের সিটি হয় সেটা হলেও কিন্তু তারা কানে হাত দেবে, মানে এমনভাবে কানে হাত দিয়ে বসবে আপনি বুঝতে পারবেন ওর খুব ডিস্টার্ব হচ্ছে। হেয়ার ড্রায়ারের সাউন্ড, তারপর হচ্ছে ব্লেন্ডার মেশিনের সাউন্ড, ইভেন দো পাশ দিয়ে যদি একটা জোরে গাড়ি হর্ন করে ও তাতেও কানে হাত দিবে। তার মানে ওর নয়েজ, ও আমরা যেটাকে সফট মেলোডি মনে করি বা মিডিয়াম রেঞ্জের মেলোডি মনে করি, ও সেটাকে নয়েজ আকারে নেয়, ও ওটার সাথে অ্যাডাপ্ট হতে পারে না। নয়েজ। আর একটা বিষয় হচ্ছে যে ফেব্রিক হচ্ছে খুবই প্রমিনেন্ট একটা বিষয়, মানে বাবা মা হয়তো খেয়াল করে না, মনে করে ছোট বাচ্চা জামা পরতে চাচ্ছে না, ইটস ওকে। বাট এরকম প্রচুর দেখা যায় একটা বাচ্চা যখন ছোটবেলায়, সাপোজ কোনো বাচ্চাকে বাবা মা অভ্যস্ত করেছে একদম পিওর কটন পরতে, এই বাচ্চাটা যখন শীতকাল আসছে
মানে ইয়ের ফেব্রিক আর পরছে না, যেগুলো শীতের পোশাক, উলের ফেব্রিক আর পরছে না। আবার যদি উলের ফেব্রিকে কেউ ইউজ টু হয়ে যায়, সে কোনোভাবে কটন পরছে না এবং বাসায় যেয়ে জামা কাপড় খুলে ফেলছে। তারপরে বাবা মা এসে আমাদের কাছে বলে যে না, ও তো বাইরে আসলে পরে। আসলে বাইরে আসলে ও কনসিয়াসলি পরে না, ও বাইরে যাওয়ার পরে বিভিন্ন জিনিস দেখে ও আসলে ইনভলভ থাকে, বিজি থাকে, দ্যাটস ওয়াই ও পরে থাকে। ওর আসলে ফেব্রিকে বেশ এই 3টা জিনিস বাবা মা বেশ মিস করে। এই 3টা নর্মালি এএসডির বাচ্চা থাকে। আপু যেগুলো বলো সেগুলো তো নর্মাল আছে, আই কন্টাক্ট কম, পোর আই কন্টাক্ট, তারপরে মানে অনেক সময় রিপিটেটিভ ওয়ার্ক করে, এটা তো আছেই, বাট এই 3টা থাকে। মানে আপু যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমরা যেটা বলি যে নোটিস করি না, সেনসিটিভিটি যেটা আমাদের সেন্সরির সেন্সর সেটাতে অনেক সময় হাইপো অথবা হাইপার সেন্সরি স্টিমুলেশনে হাইপো সেন্সিটিভ হতে পারে অথবা হাইপার সেন্সিটিভ হতে পারে। মানে যেটা লাইটে ও অতিরিক্ত হাইপার সেন্সিটিভ, অথবা ও পেইনে হাইপো সেন্সিটিভ, মানে এমন ও রক্ত বের হচ্ছে, কেটে গিয়েছে, কিন্তু ওর এখানে কোনো, ওকে দেখে মনে হচ্ছে ওর কিছুই হয়নি। সো এটা মানে যে কোনোভাবে, মানে এটা তো যে আমব্রেলা টার্ম, মানে যে কোনোভাবে এটা প্রকাশ পেতে পারে, কারো কারো খুব বেশি, কারো কারো খুব মাইল্ড, একদম ব্লান্ড থাকে ওখানে। ইমোশনের ক্ষেত্রে আপনি মানে বুঝবেনই না আসলে কি ইমোশন কখন বোঝাচ্ছে। তো ওই জায়গাটায় আমরা যদি যাই যে বাবা মা যখন এই যে এজটাকে ডিনাই করে বা ডিনাইলে থাকে লম্বা সময়, তার আশেপাশে মানুষ বলতেছে ওকে হয়তো দেখানোর দরকার, অথবা কোনো একজন ডাক্তার তাকে বলতেছে যে এটা মনে কোনো একটা নর্মাল রেঞ্জের মধ্যে নাই, তারা ডিনাইলে থাকে, এটা খুব কমন। এই ডিনাইলটা বাচ্চার জন্য এবং বাবা মার জন্য কীরকম ক্ষতি হয় বা কীরকম ক্ষতি হইতে পারে? আচ্ছা, বাচ্চার জন্য তো ক্ষতি হচ্ছে, কারণ বাচ্চা কোনো রকম ইন্টারভেনশন পাচ্ছে না। এবং আমাদের সোসাইটাল 3টা মিথ খুব কমন দেখা যায়। বলে যে হচ্ছে আরে বাচ্চা তো কানে শোনে, কানে যখন শোনে কথা বলবে, দেখো না কলিং বেলের শব্দ আসলে ওই সবার আগে যায়, ফ্যামিলি মেম্বার বলছে। এটা একটা মানে বেশ বড় রকমের মিথ, বাবা মা এটার জন্য ওয়েট করে। আর একটা মিথ হচ্ছে যে আইনস্টাইন তো 7 বছর বয়সে কথা বলছে, ও খুব ব্রিলিয়ান্ট হবে, তো ও 7 বছর, ওর সমস্যা নেই, এখন তো মাত্র 3 বছর চলছে। আবার আর একটা মিথ হচ্ছে যে ওর মা বা বাবা তো দেরি করে কথা বলছে, ও বলবে ও তো রাশভারী, ওর জিহ্বাটা একটু মোটা, ও কথা বলবে। এই মানে বাবা মায়েরা এরকম একটা খুব এই মানে এই মিথগুলোকে নিয়ে, এই 3টা মিথ খুবই বলে সোসাইটিতে, এরা ওয়েট করে। পরে যদি বলা হয় এত কেন লেট হলো, ওরা এটা বলছিল, কিন্তু তারপরও অ্যাজ এ প্যারেন্টস আমার মনে হচ্ছে আসলে আমি মানে হ্যাপি না আর কি। ওর সমবয়সী সবাই কথা বলছে, তখন আসে, তখন দেখা যাচ্ছে ভাইয়া আমরা কিছু অ্যাসেসমেন্ট করি, কিছু স্কেল আছে যেমন এমচ্যাট বা ইবাস বা ইসা, এগুলো একটু অ্যাপ্লাই করার পরে হয়তো বা আমরা বলি যে স্কোরটা এরকম, স্কোরিংটা এরকম, ওর ডেভেলপমেন্টে এই হওয়া উচিত ছিল, বাট যেহেতু একটু ডিলের আছে আমাদের এটা নিয়ে একটু কাজ করা উচিত। তখনও আসলে এটাও মানে আপনি যেটা বলেন ডিনায়াল হলে কি কি হয়, এই ডিনায়ালটা ভাইয়া নর্মালি যেটা আমাদের মেন্টাল হেলথে যে ডিনায়ালে আমাদের অ্যাকসেপ্টেন্স লেভেলে যেতে আমাদের 5টা স্টেজে যেতে হয়। প্রথমে আমরা আসলে ডিনায়াল করে দেন, আমাদের একটা অ্যাঙ্গার শো হয়, কেন আমার হলো, আমার বাচ্চা এরকম, আমরা এবং দোষারোপ করি। অ্যাঙ্গারের জায়গায় এখানে হচ্ছে বাবা মা দুজনকে দোষারোপ করে, তুমি এটা করছো বলে এটা হয় নাই, বা আমি ওর বাবাকে বলেছিলাম এই সময় এটা না, মানে বিভিন্ন কারণ খুঁজতে থাকে অ্যাঙ্গারের, মানে কেন হলো। দেন 3rd নাম্বার আসলে বার্গেনিং আসে, কি করব আমি নিজের সাথে একটা বার্গেনিং করি। দেন একটা সিভিয়ার ডিপ্রেশনে বাবা মা দুজনই পড়ে, এবং মায়েরা ডিপ্রেশনের পর্যায়ে দ্বিগুণ হয় বাবার তুলনায়, যে আমার বাচ্চাটা সমস্যা। এবং বাবারা অনেক সময় টেকেন মানে মনে করে যে ইজি করে, টেক ইট ইজি, যে ইটস ওকে, পরে ঠিক হবে, এত চিন্তার কিছু নাই। বাট মায়েরা ভিতর খুবই ডিপ্রেশনে পড়ে। এবং 5th স্টেজে যে নর্মাল যে অ্যাকসেপ্টেন্সগুলো আসে, তখন যখন অ্যাকসেপ্টেন্স লেভেলে আসে, তখন আসলে আমরা এভাবেই ওদেরকে আসলে কাউন্সিলিং করি ডিপ্রেশনের লেভেলে, যে আমরা হয়তো বা আনওয়ান্টেড কোনো কিছু আমরা না চাইলেও যেভাবে ইউনিভার্সাল ট্রুথগুলো আমাদের মেনে নিতে হয়, এটা মেনে নিতে হবে, এবং আপনি যত বেশি দ্রুত এটাকে মেনে নেবেন তত বেশি আপনি আসলে অ্যাসিস্ট করতে পারবেন। ইন্টারভেনশন তো দিবেই, বা থেরাপিস্ট হয়তো থেরাপিস্টের কাজ করবে, বাট থেরাপিস্ট হয়তো সারাদিনের 24 ঘন্টায় 1 ঘন্টা কাজ করলো, বাট বাকি 23 আওয়ার্স কিন্তু মায়ের সাথে থাকছে। সো মা যত বেশি মেনে নিবে, মা তত বেশি ওই কাজগুলো কনসিস্টেন্সি যখন করবে, তখন বাচ্চাটা উন্নতি হবেই, এটা আশায় করা যায়। বাংলাদেশের কালচারে কিন্তু আপু আপনি যেটা বললেন যে ডিনাইলের ব্যাপারটা, আমি দেখেছি প্রচুর পেশেন্ট এরকম পাচ্ছি, মারা না একটু তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেয়। বাবাদের ক্ষেত্রে আমি এত প্রবলেম ফেস করতে দেখি মানে বাচ্চাটার জন্য, কারণ মারা একা। আমার চেম্বারে এরকম আমি পেশেন্ট, সেই দিনও 2-3 দিন আগে একটা পেশেন্ট আসলো, লুকিয়ে নিয়ে আসছে বাচ্চাটাকে, বাবা জানে না, বাবা এখন গিয়েছে বাসার বাইরে। বাবা এটা হচ্ছে যদি জানতে পারে তাহলে একদম মেরে, মানে ওনাকেও রাখবে না, ওনার বাচ্চাকেও রাখবে না। তো আরেকটা বাচ্চা এরকম ছিল যে ও ভর্তি হয়েছে দাঁত ভাঙা, 3টা দাঁত ভাঙা অবস্থায়, প্রচণ্ড ফিজিক্যালি অ্যাবিউজ করে ফেলছে বাবা। কারণ হচ্ছে বাবার ধারণা হচ্ছে এই জিনিসগুলো ও হচ্ছে মানে ইচ্ছা করে, এইগুলো হচ্ছে নাটক।
হ্যাঁ, বা ও হচ্ছে আসলে কারোর সাথে মিশতে চায় না, ও হচ্ছে একটু মানে ও নিজের মতো থাকতে চায়, পড়াশোনা করতে চায় না, এই ধরনের কিছু এক্সকিউজ। আরেকটা জিনিস হয়ে যায় জিন, মনে করে জিনের আসর। আরেকটা ব্যাপার মনে করে যে হচ্ছে ইসেতে ঝাড়ফুঁক করলে হয়ে যাবে, এরকম আমরা প্রচুর পেশেন্ট পাই যে ঝাড়ফুঁক করে নিয়ে আসছে যে অটিজম, কিন্তু ওটা বুঝতে পারে না, ঝাড়ফুঁক করে নিয়ে আসছে, এবং বাচ্চা ততদিনে একদম মানে শেষ, ও ইমোশনালি ও ফিজিক্যালি অ্যাবিউজড হতে হতে বাচ্চার তখন মাল্টিপল কোমরবিডিটিস ডেভেলপ করে গিয়েছে। শুধু অটিজম নাই, ডিপ্রেশন আছে, এংজাইটি ডিসঅর্ডার আছে, পিটিএসডি আছে, মানে মাল্টিপল কোমরবিডিটিস। এখন আমরা কোন লাইনে গিয়ে ট্রিটমেন্ট করব? ওকে আগে এটার ট্রিটমেন্ট দিব নাকি অটিজমের ট্রিটমেন্ট দিব? সো এইভাবে একদম মানে একটা ভয়ঙ্কর সিচুয়েশনে আসে। বাবাদের ব্যাপারটা আমার কাছে এই জন্য খুব মানে মানে প্যাথেটিক লাগে। এই জন্য আমি আসলে দেখি যে বাবারা এই জিনিসটা, কারণ বাবারা তো মানে অভিভাবক। একটা বাবা যদি বলে যে আমি আমার বাচ্চার জন্য সবকিছু করব, মাটা কিন্তু তখন এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যায়। মা বাবার একসাথে এই বাচ্চার ট্রিটমেন্টটা করাটা, কোঅপারেটিভ প্যারেন্টিং এত বেশি ইম্পর্টেন্ট, যেটার আসলে বাংলাদেশে খুবই অভাব। দেখা যায় যে মারা করছে ফেস, বাবারা হচ্ছে ডিভোর্স দিয়ে দিচ্ছে। মানে প্যারেন্টাল সেপারেশনেরও একটা রিজন হয়ে দাঁড়ায় যে এই অটিজম, বাচ্চার অসুখ। সো এটা আরেকটা সোসাইটাল একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। আমরা যদি একটু স্পিচ ডিলের দিকে যাই, যে অনেক সময় তো দেখা যায় যে বাচ্চার হয়তো অটিজম নাই, বাট তার স্পিচ ডিলে আছে। তো স্পিচ দিলে অনেক ক্ষেত্রে বাবা মা বুঝতে পারে না, বাবা মা মানে, কারণ বাবা মা স্পেশালি ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে, কারণ বাবা মা যায় না রেফারেন্স পয়েন্টটা কি, মানে কোনটা নর্মাল। সো বাবা মার বোঝার সহজ বুদ্ধি থেকে বাবা মা খুব কমন কোয়েশ্চেন করে, আচ্ছা আমার বাচ্চাটাকে স্পিচ দিলে আছে, আচ্ছা থাকলে কি থেরাপি দিলে, সেটা রাইস্ট্রিংয়ে থেরাপি দেয়, অন্য কোথাও থেরাপি দেয়, তাইলে কি সে আসলে ইমপ্রুভ করবে কিনা বা করে কিনা? আচ্ছা, বাচ্চা কথা কম বলে, যদি প্রবলেমটা হয় এটা স্পিচ প্রবলেম, সেই ক্ষেত্রেও কিন্তু আমি মনে করি কি আমাদের রেফারেল সিস্টেমটা একটু প্রপারলি ডেভেলপড হওয়া উচিত। কারণ স্পিচ প্রবলেম বাবা মারা প্রথমে ট্রাই করে, হয়তো একটু বেশি আগে গেম মানে কার্টুন দেখতো, কার্টুন দেখা কমায় টমায় দেয়, একটু কথা বলাতে চায়, একটা স্কুলে দিয়ে দেয়, এভাবে করে নিজেরা এফোর্ট দেয়। সেকেন্ড যেটা করে ওরা হচ্ছে ডাইরেক্ট একজন স্পিচ থেরাপিস্টের কাছে, অনেকের কাছ থেকে শুনে স্পিচ থেরাপিস্টের কাছে নিয়ে যায়। আমি যেটা বলবো, অবশ্যই একজন মা বা প্যারেন্টকে প্রথমে একজন সাইকিয়াট্রিস্ট, চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে, একজন স্পেশালিস্টের কাছে প্রথমে যাওয়া উচিত। কারণ স্পিচ ডিলে বা স্পিচ প্রবলেমের অনেকগুলো রিজন থাকতে পারে, নট অনলি যে অটিজমের ক্ষেত্রেই এটা হয়। একটা বাচ্চা সিলেক্টিভ মিউটিজম হতে পারে, যে ও একটা জায়গায় হচ্ছে কথা বলছে, কিন্তু আরে বাসা একটা ওর এংজাইটি প্রোন জায়গাগুলোতে গিয়ে ও কথা বলছে না। সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার হতে পারে, যেটার জন্য ও কথা বলছে না। ওর স্টাটারিং থাকতে পারে, তোতলায়, যেটার জন্য ও এংশাস হয়ে ও কথা বলতে চাচ্ছে না। এখন কোন ধরনের প্রবলেমের জন্য অ্যাকচুয়ালি এটা হচ্ছে, হ্যাঁ, এইটাকে আইডেন্টিফাই করতে হবে। অনেক সময় স্পিচ রিলেটেড এপিলেপসি হতে পারে, অর্গ্যানিক কজেও কিন্তু এই যে স্পিচের প্রবলেমগুলো হয়। সো আগে আমরা একজন কনসালটেন্টের কাছে যাওয়া উচিত, স্পেশালিস্টের কাছে। উনি যখন ডায়াগনোসিস করবে যে হ্যাঁ মানে ডিজিজটা হচ্ছে এটা, এখন উনি কিন্তু তাহলে রেফার করে দিবে যে তুমি স্পিচ থেরাপি নিতে যাও, আপনারা হচ্ছে এখানে নিয়ে যান। তখন আমরা ওই রেফারেল সিস্টেমটা যদি ফলো না করি, তাহলে দেখা যাবে মিসডায়াগনোসিস হয়ে যাবে। মিসডায়াগনোসিস হয়ে মেইন কোর যেই কারণ, যেটা হচ্ছে ডিসঅর্ডার, সেটা ট্রিটমেন্ট হচ্ছে না, শুধু স্পিচ থেরাপি দিচ্ছে, কিন্তু আলটিমেটলি আবার লেট। এই যে লেট হয়ে যায়, এইভাবে করে ট্রিটমেন্ট গ্যাপটা বেড়ে যাচ্ছে। আমরা বাংলাদেশে 94% মানে 100 জনের মধ্যে 94 জন ডিজিজ ধরা পড়ার পর, মানে এই যে গ্যাপটা, ডাক্তারের কাছে আসি না, প্রপার ডাক্তারের কাছে আসি না, এটা হচ্ছে 100 জনের মধ্যে 94 জন। 6 জন, তারও কম বলবো আমি, কারণ 94.6% মানে 5 জনের মতো আসলে 100 জনের মধ্যে আসছে ডাক্তারের কাছে, প্রপার ডাক্তারের কাছে ট্রিটমেন্টের জন্য। সো এটা কিন্তু একটা মানে ডেঞ্জারাস একটা স্ট্যাটিস্টিক্স, যে 94 জনই আসলে ট্রিটমেন্টের বাইরে। এবং এক একটা ট্রিটমেন্ট দেরি হওয়া মানে বাচ্চাদের ক্ষেত্রে অনেক ভয়ঙ্কর, কারণ বাচ্চাদের এখন ব্রেন ডেভেলপ হচ্ছে। বাচ্চাদের যখন ডেভেলপিং ব্রেনে, আর অ্যাডাল্টদের ব্রেন অলরেডি ডেভেলপড, ওরা একটু লেট করলেও সমস্যা, কিন্তু এতটা সমস্যা না যেভাবে একটা চাইল্ড অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে সমস্যা। সো একটা দিনও মানে দেরি করা যাবে না। যখনই এই জিনিসগুলোকে আমরা দেখছি, সাথে সাথে কিন্তু এটার একটা অ্যাটেম্পট নিতে হবে যে আমরা এটা আগে ডায়াগনোসিস করি, যেটা হচ্ছে না অ্যাকচুয়ালি, ট্রিটমেন্ট গ্যাপটা বেরিয়ে চলছে। আমাদের সলিউশনের ডিটেইলসে যাওয়ার প্রয়োজন নাই, আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিমটমটা বলা এবং সলিউশনের ব্যাপারে হোপটা স্ট্যাবলিশ করা, যেটা কিন্তু সলভ হয়। যেমন আপনারা দুজনে একটু খেয়াল করেন, এডিএইচডি যেমন অটিজমের যে ব্যাপারটা আপনারা বলছেন, আপনারা কিন্তু হোপে যান নাই,
বুঝতে পারছি? হোপটা খুব ইম্পর্টেন্ট, যে এটা কিন্তু ঠিক হইতো, আপনার স্পিচে মানে এটা কিন্তু ঠিক করা যাইতো, বা এটা কিন্তু অ্যাটলিস্ট ইমপ্রুভ করা যেত। ঠিক বল দরকার না, ইমপ্রুভ হইতো বাচ্চাটার। আমরা যদি ঠিক ওয়ার্ডটা ইউজ করতে না চাই, ইমপ্রুভ হইতো। আচ্ছা আপু, অটিজম অথবা স্পিচ ডিলে অথবা ডেভেলপমেন্টাল ডিলে থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে, বা এটা ধরেন ছোটবেলায় যদি আনরিজলভ থাকে, তাহলে বড় হয়ে এটা আসলে কি কি ধরনের সমস্যা তৈরি করে? আচ্ছা ভাইয়া, খুবই সুন্দর আর যুগোপযোগী কোশ্চেন আর কি। রিসেন্ট আমি একটা রিসার্চ দেখতেছিলাম ভাইয়া, যেটা 2020-এর ডাটা বলছে যে প্রতি 68 জন, বাংলাদেশের সার্ভেটা 68 জনে একজন অটিজমের শিকার হচ্ছিল। আর 2025 সালে লাস্ট রিসার্চটা বলছে প্রতি 31 জনে একজন। এবং আপনি জানেন যে এটা একদম যে অথেন্টিক আমরা, অনেকেই তো আন্ডার ডায়াগনোসিস মানে থাকেই। সো 5 বছরে দেখতেছি ডাবল বাড়ছে, ডাবলেরও বেশি আর কি। সো আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত। এবং অটিজম, ডেভেলপমেন্টাল ডিলে বা এডিএসডি, মানে নর্মালি ডায়াগনোসিস হয় এভাবে যে এএসডি উইথ এডিএসডি আর এএসডি উইথ সিপি, এএসডি উইথ ডাউন সিনড্রোম। এটা আসলে একসাথে কোমরবিডিটি হিসেবে আসে, কিন্তু শুধু এএসডি থাকে না, সাথে এগুলো থাকে। তো যখন এগুলো আসে, এবং এএসডি উইথ এডিএসডি এটা প্রায় 50 to 70% বাচ্চাদের এএসডি উইথ এডিএসডি, এটা খুব কমন একটা সিমটম। এই বিষয়গুলো যত আর্লি ইন্টারভেনশন হয়, এবং বাংলাদেশে কিন্তু এখন মোটামুটি 1.5 বছর থেকে আমরা ডায়াগনোসিস করতে পারি, এরকম প্রচুর টুল আছে, খুবই এখন উন্নত হয়েছে। তো এটা যত বেশি আর্লি ইন্টারভেনশন হবে, তত বেশি থেরাপিস্ট, স্পেশাল এডুকেটর, ডেভেলপমেন্টাল থেরাপিস্ট, প্যারেন্টস সবাই যদি মানে একসাথে কাজ করে, সেটা খুবই দ্রুত খুব ফলপ্রসূ একটা রেজাল্ট পাওয়া যায়, এবং তারা সেলফ ডিপেন্ডেন্ট হয় খুবই ভালোভাবে, এবং অনেক ক্ষেত্রে সম্পূর্ণ কিওর হয়ে একদম নর্মাল স্কুল, যে নর্মাল লাইফ লিড করছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাবা মা এটাকে ইগনোর করছে, না ইটস ওকে, সব তো ঠিক আছে, ও পারবে, বা স্কুলও অনেক সময় চেঞ্জ করছে। আমি একটা রিসেন্ট কেস আপনাকে বলি, সেটা হচ্ছে আমার কেসটা হচ্ছে এরকম যে ওনারা প্রায় 12 ইয়ার্সের বাচ্চাটার একটু হিয়ারিংও প্রবলেম ছিল, স্পিচটাও ডিলেড ছিল। 12 ইয়ার্স পর্যন্ত বাংলাদেশে একটা ইংলিশ, বেশ স্বনামধন্য ইংলিশ মিডিয়ামে পড়তো বাচ্চাটা। পরে দেখা যাচ্ছে বলে যে বাচ্চাটাকে নিয়ে মানে ওরা একটু প্রবলেম ফেস করছে, যে না আমি আসলে এভাবে রাখতে পারছি না, বা আমাদের শ্যাডো টিচিং বা ওই সাপোর্টটা দেওয়ার জায়গা নাই। তো প্যারেন্টস হচ্ছে স্কুল স্ট্রাগল করছিল, এবং যখন প্যারেন্টসকে বলছে যে অ্যাকসেপ্ট, একটু আগে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম যে অ্যাকসেপ্টই করে না বাবা মায়েরা, উনিও অ্যাকসেপ্ট করেনি, না করে ওনার আসলে উনি ফ্যাসিলিটি দেশের বাইরে চলে গেলেন। দেশের বাইরে যাওয়ার পর, দেশের বাইরে তো আসলে এডুকেশন সিস্টেমটা আমরা সবাই জানি যে আইইপি বলে, ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্ল্যান অনুযায়ী ওনাকে একদম ধরেন মাস্টার্স পাস করে ফেলেছে। এবং তারপরে উনি এখন প্রাপ্তবয়স্ক, প্রায় 35 ইয়ার্স মতো এজ হবে। উনি সবকিছু ঠিক করে উনি বিয়েও করেছে, এবং বিয়ে করার পরে আসলে স্ট্রাগল করছে। বিয়ে করার পরে স্ট্রাগল কিভাবে করছে, বিয়ের পরে বাচ্চা হয়েছে, তারপরে যে বেবি ব্লুজ প্লাস মানে তার হাজব্যান্ডের সাথে যে একটা অ্যাডজাস্টমেন্ট, এই জায়গাটাতে খুবই প্রবলেম হচ্ছে। সে যদি হাজব্যান্ডের উপরে এত বেশি অবসেস রয়ে গেছে, হাজব্যান্ডের সাথে ভালো হয়তো রিলেশন আছে, কিন্তু পারিপার্শ্বিক যে সাংসারিক কাজ সেটা সে করতে পারছে না। ক্লায়েন্টটা আমার ফিমেল, এবং একই সাথে সে বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে একটা নর্মাল একটা জেনারেল মেয়ে যে কাজগুলো করতে পারে, একই সাথে অনেকগুলো জিনিস আমাদের মাথায় রেখে কাজ করতে হয়, সেটাতে তার প্রবলেম হচ্ছে। এবং এটা আমি যখন হিস্ট্রি নিয়েছি, তখন দেখি যে আসলে তার সে আইডির বাচ্চা ছিল, তার ডেভেলপমেন্টাল ডিলে ছিল, তার স্পিচ ডিলে ছিল। এর ফলে তার আসলে ডায়াগনোসিস, এখন সে অ্যাট এ টাইম অ্যাজ একটা নর্মাল মানুষের মতো অনেকগুলো ইনস্ট্রাকশন মাথায় রাখতে পারেন। তাকে টু ডু লিস্ট করে, এভরিডে লিস্ট করে, কিন্তু 1 by 1 চেক লিস্ট করে কাজে আগাতে হবে। এবং তারপরে আসলে সে এখনও ইন্টারভেনশনে আছে, মোটামুটি সে এখন ম্যানেজেবল, বেশ ম্যানেজেবল, এবং সে এখন সংসার ঠিক করে করতে পারছে। এবং কিন্তু তাকে একটু মানে একজনকে পুশ করা লাগছে, এবং নিয়ম করে তাকে এই যে চেক লিস্টগুলো করানো লাগছে, কারণ তার তো অভ্যাস নাই দীর্ঘদিনের। তার যদি এই যে ছোটবেলা যদি সে মানে তার বাবা মা অ্যাকসেপ্ট করতো, তাহলে কিন্তু সেভাবে সে ইন্টারভেনশন পেত। ইন্টারভেনশন পেলে সে কিন্তু ছোটবেলা থেকে ম্যানেজ হতো, যে আমি এভাবে কাজ করতে হবে আমাকে। এই জন্য সে এই যে বড় হয়ে যে একটা সাফার করছে। সো এডিএসডি বলেন, এএসডি বলেন, যে কোনো জিনিস যদি ডায়াগনোসিস হওয়ার পরে, সবার আগে বলবো বাবা মাকে মেনে নিতে হবে। বাবা মা মানলে তো সেই সাপোর্টগুলো দিবে। এই সাপোর্টগুলো দিলে বাচ্চা আসলে অনেকটাই ম্যানেজেবল হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি একদম কিওর হয়ে যায়, অনেকদম নর্মাল লাইফ লিড করে। সো যত বেশি আর্লি ইন্টারভেনশন হবে, তত বেশি ভালো হবে আর কি। বাচ্চার জন্য তো অবশ্যই, তার ফ্যামিলির জন্য ভালো হবে। আমরা যদি আপু একটু এডিএইচডি নিয়ে কথা বলি, কারণ বাচ্চাদের মধ্যে এডিএইচডি এখন অনেক বেড়ে যাচ্ছে। তো এডিএইচডির কমনস মানে কিভাবে বাবা মা সহজে বুঝতে পারে যে আমার বাচ্চার এডিএইচডি আছে কিনা, এবং এটা আসলে যদি কেউ সেবা নেয়, তার আসলে ইমপ্রুভ করার চান্স কিরকম? আচ্ছা, এডিএইচডি আসলে আমি এখন একটা টার্ম বলে এডিএইচডিকে, সেটা হচ্ছে ট্রেন্ডিং ডিসঅর্ডার।
ট্রেন্ডিং ডিসঅর্ডার হিসেবে এখন আমরা অনেক এডিএইচডি পাচ্ছি। এটা একদিক থেকে ভালো, যে অনেকে এসে আমাদেরকে বলে আমার এডিএইচডি, আমি একটু পড়াশোনা করে দেখলাম অনলাইনে, আমার মনে হয় এডিএইচডি। তো এরকম ওসিডি বিভিন্ন ডিসঅর্ডার আছে যেগুলোকে হচ্ছে ট্রেন্ডিং ডিসঅর্ডার আমরা বলি। আমি অটিস্টিক, আমার মনে হচ্ছে আমার অটিজম আছে। সো এডিএইচডি হচ্ছে কেন ওরা বলে, কারণ হয়তো এই যে মেইন বেসিক 3টা ক্যারেক্টারিস্টিক্স আছে অ্যাকর্ডিং টু DSM-5, যেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্বীকৃত ক্যাটাগরিক্যাল সিস্টেম, যেখানে আসে 3টা জিনিস। একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি। হাইপার অ্যাক্টিভিটি মানে অতিরিক্ত চঞ্চলতা। এখন অতিরিক্ত চঞ্চলতা অনেক সময় অনেক বাবা মারা ওভারলুক করে যায়, বলে যে বাচ্চারা তো বাচ্চা বয়সে তো একটু চঞ্চল, আমিও ছিলাম। এটা একটা ক্রাইটেরিয়া, অতিরিক্ত চঞ্চলতা, কিন্তু সেটা হতে হবে ইন ডিফারেন্ট সেটিংস। যেই বাচ্চাটা অনেক চঞ্চল সেই বাচ্চাটা কিন্তু বাসায় খুব চঞ্চল, কিন্তু স্কুলে গিয়ে পরিবেশের সাথে একটু সে চুপ করে থাকে, একটু বুঝে সুঝে চলে। এই জন্য হয় কি, এডিএইচডি মানে বাচ্চাদের ক্ষেত্রে যখন স্কুলে দেয়, বাবা মারা স্কুলে দেয়, টিচাররা যখন কমপ্লেইন করে যে আপনার বাচ্চাটা একদম বসে না, শুধু চঞ্চল, শুধু ছোটাছুটি করে, লাইনে দাঁড়ায় না, ওরা লাইনে দাঁড়াতে পারে না। ইম্পালসিভিটি সেকেন্ড যে ক্রাইটেরিয়া, যে হুট করে একটা জিনিস করে ফেলে। তো লাইনে দাঁড়াচ্ছে, হুট করে ও হচ্ছে মানে সামনে চলে গেল, টিচার পড়াচ্ছে, হুট করে একটা কথা বলে ফেললো। হ্যাঁ, এই ধরনের ইম্পালসিভ অ্যাক্ট করে। আর থার্ড যেটা হচ্ছে যে ও ইনঅ্যাটেন্টিভনেস, ও হচ্ছে মনোযোগ রাখতে পারে না। বাসায় প্রায়ই হচ্ছে ও স্কুলের থেকে কমপ্লেইন আসে যে ও হচ্ছে, বা কমপ্লেইন না মানে স্কুল থেকে ও টিফিন বক্স, পেন্সিল এগুলো রেখে চলে আসে, পরীক্ষা দেয়, ভালো পড়াশোনায় ভালো, আইকিউ তো ভালো হয়তো ওর, কিন্তু ও হচ্ছে এই সিলি মিস্টেক্স করছে, এই জন্য মার্কস কেটে যাচ্ছে। এই ধরনের, আমি পুরা ক্রাইটেরিয়াতে গেলাম না, অনেক ব্যাখ্যাতে গেলাম না, বেসিক জায়গাটা আমি ধরলাম যে একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি, অনেক চঞ্চল, একটা হচ্ছে ইম্পালসিভিটি, হুটহাট একটা জিনিস করে ফেলে, আর একটা হচ্ছে ইনঅ্যাটেন্টিভনেস। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে দিস ইজ দ্য ফিচার যেটা আমরা চাইল্ডহুড এডিএইচডিতে পাই। কিন্তু এডিএইচডি এমন একটা নিউরো ডেভেলপমেন্টাল অসুখ যেটার চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড কন্টিনিউটি থাকে, যেটা আপনি যে মাত্র বললেন ঘটনাটা, আমি তখন চিন্তা করছিলাম যে দিস মাইট বি আ কেস অফ অ্যাডাল্ট এডিএইচডি। 15 to 20% কেসে চাইল্ডহুড এডিএইচডি কন্টিনিউ করে হচ্ছে অ্যাডাল্টহুডে। যদি আমরা, এবং বাদ বাকি কেসে দেখা যায় 50% কেসে, এটা 15 to 20% কেসে উইথ ফুল ব্লোন সিমটমস। ফুল ব্লোন সিমটমসটাও আবার চাইল্ডহুডের মতো না, অ্যাডাল্টহুডে গিয়ে সিমটম চেঞ্জ হয়ে যায়। অ্যাডাল্টহুডে প্রমিনেন্ট রোল প্লে করে কিন্তু হাইপার অ্যাক্টিভিটি না। এজন্য আমরা অনেক দেখা যায় যে অনেক সময় মিস করে ফেলি, আমরা বিপিডি বা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার হিসেবে ডায়াগনোসিস হয়, বা এই ধরনের সমস্যাগুলো করে ফেলে কি, তখন প্রমিনেন্ট ইম্পালসিভিটি, তখন প্রমিনেন্ট হচ্ছে ইনঅ্যাটেন্টিভনেস। খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় যে ওর একটা স্কেডিউল আছে মিটিংয়ের, মিস করে ফেললো। খুবই ইম্পর্টেন্ট একটা ফাইল আছে, রাখার কথা ছিল, ও খেয়াল করে নাই, ইনঅ্যাটেন্টিভ, ও ভুলে গেল। এবং এটাতে ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করতে গিয়ে সিভিয়ার সমস্যা হচ্ছে, ওর রিলেশনশিপ সিভিয়ার ইস্যু হচ্ছে। এখন আমরা কিন্তু রিলেশনশিপ ইস্যু হিসেবে পাচ্ছি, ওর যে এডিএইচডি আছে এই লাইনে কিন্তু আমরা তখন চিন্তা করছি না। এবং আমরা যদি পাস্ট হিস্ট্রিতে চলে যাই, দেখবো যে ওর চাইল্ডহুড এডিএইচডিও ছিল, কিন্তু ইট ওয়াজ আনডায়াগনোসড। সো এই যে সিমটম প্যাটার্ন, চেঞ্জিং সিমটম প্যাটার্ন অ্যাকর্ডিং টু এজ, এটা আমাদেরকে আসলে মানে মাথায় রাখতে হবে। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে ওষুধ, এডিএইচডি আপনি যেটা বলছিলেন ভাইয়া, এডিএইচডি হচ্ছে এমন একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, মানে বুদ্ধির বিকাশজনিত ব্রেনের রোগ, যেইটা ওষুধ দিয়ে এবং প্রপার থেরাপিগুলো দিয়ে একদম কমপ্লিটলি কিওর করা যেতে পারে। আর অন্য কোনো ডিসঅর্ডার একদম কমপ্লিট কিওর করা যাবে না। যেমন অটিজমের ক্ষেত্রে আমি পুরা ভালো হয়ে একদম সাধারণ মানুষ হয়ে গেল, এটা আমি আসলে এটা বলবো না। হ্যাঁ, ইমপ্রুভ করবে, সিগনিফিকেন্ট ইমপ্রুভ করতে পারে যদি একদম টাইমে যে ইন্টারভেনশনগুলো পাওয়া হয়, অবশ্যই ইমপ্রুভ করবে। বাট এরকম না যে ও স্বাভাবিকভাবে পুরাপুরি কিন্তু এডিএইচডি করবে। আর যদি না করি, একদম উল্টাটা হবে, যে ওর এটা অ্যাডাল্টহুডে কন্টিনিউটি যাবে, এবং এডিএইচডি থেকে তখন আসবে সাবস্টেন্স, নেশার সাথে জড়ায় যাবে, বাইপোলার হবে, এবং মাল্টিপল ডিসঅর্ডার একসাথে হয়ে খুবই কঠিন একটা মানে অ্যাডাল্টহুড সে ফেস করবে। সো এখানে বাবা মাদের যখন দেখছি যে যেন আমরা এই যে ডিনায়াল, বারবার আমি আসলে একটা জিনিসে বাবা মাকে পোক করি, মানে আমি বারবার যখন কোথাও বলতে যাই আমি একটা কথা বলি, ডিনায়াল না,
বাংলাদেশে এটা আরও বেশি হয়, কিন্তু আমি পুরো ওয়ার্ল্ডেই হয়, ওয়ার্ল্ডের প্রতিটা জায়গায় মানুষ ডিনাই করতে চায়, কারণ কেউ আসলে এই জিনিসটাকে একসেপ্ট করতে চায় না। কিন্তু আই হ্যাভ টু একসেপ্ট ইট অ্যাজ আ প্যারেন্ট, অ্যাজ আ মাদার, অ্যাজ আ ফাদার। আমার অবশ্যই এটা একসেপ্ট করতে হবে, বিকজ আমি যদি এটাকে একসেপ্ট না করি, ধরাটা খাবে আমার বাচ্চা। ইনডিরেক্ট ইফেক্ট আমার, আমি তো এটা চাই না। বাবা মা কিন্তু ভাই, আমরা যে আজকে অনেক গল্প করছি, কিন্তু এখানে কিন্তু বাবা মা হ্যাঁ এটা এটা করছে না, এটা করছে না, কিন্তু কোনো বাবা মাই কিন্তু হচ্ছে শত্রুপক্ষ না। করছে না যে সেটাও কিন্তু আসলে তারা বুঝছে না যে এটা আসলে এভাবে করে, তারা মনে করছে ওইভাবে করে করলে মনে হয় বেস্ট আমার বাচ্চার জন্য। বাবা মা কিন্তু এই যে এই প্যাটার্নটা থিঙ্কিংয়ের, এই জায়গায় আমি হচ্ছে বারবার পোক করতে চাই যে এইভাবে আমরা না ভাবি, এভাবে করে আমরা ভুলভাবে ভেবে ফেলি। বাচ্চারা এভাবে ভালো হবে না। বাচ্চাদেরকে ভালো হওয়ার ওয়েটা আপনারা শুনুন, এখানে ইগোর কিছু নাই, এখানে পিছায় থাকার কিছু নাই। হ্যাঁ, অতি চঞ্চলতা এবং হচ্ছে অমনোযোগিতা, দুইটাই। কারণ অনেক সময় ভাইয়া চঞ্চলতাটা থাকে না, শুধু অমনোযোগিতা থাকে, আবার অনেক সময় দুইটাই থাকে। সো ট্রিটমেন্টের খুব সুন্দর রেসপন্স হয়, আমরা যেন এটা রেসপন্স, আমরা ট্রিটমেন্টটা নেই, সিক করি হেল্প। আমরা যদি একটু অপোজিশনাল ডিফেন্স ডিসঅর্ডার এবং কন্ডাক্ট ডিসঅর্ডারটা বোঝার চেষ্টা করি, যে অনেক সময় হয় কি যে স্কুলে দেখা যায় যে স্কুল থেকে একটা বাচ্চাকে টিসি দিয়েছে বা টিসি দেওয়ার মতো অবস্থা হয়েছে, কেন বাচ্চাটা অনেক বেশি দুষ্ট বা বাচ্চাটা অন্য কাউকে খুব মারে, হ্যাঁ, বা খুব ছোট একটা বাচ্চা খুব ভায়োলেন্ট আচরণ করতেছে, হ্যাঁ, অ্যাগ্রেসিভ আচরণ করতেছে, এবং দেখা যায় যে এটার সমাধান হিসেবে বাবা মাও তাকে অনেক মারে, এবং কিন্তু সমাধান হচ্ছে না আলটিমেটলি। স্কুলেও রাখা যাচ্ছে না, বা স্কুলে রাখলেও দেখা যাচ্ছে যে অন্য বাচ্চারা তার সাথে সেফ ফিল করতেছে না, অ্যান্ড সো অন। কিন্তু এই যে ফর ল্যাক অফ বেটার ওয়ার্ড, আমি এটাকে বলতেছি যে অতি দুষ্ট বাচ্চা হিসেবে পরিচিত সমাজে অনেক ক্ষেত্রে, হ্যাঁ, যেহেতু মানে কন্ডাক্টর ভালো বাংলা এর থেকে আমার জানা নাই। কন্ডাক্টরের থেকে ভালো কোনো বাংলা আছে বা কোনো বাংলা করা হয়েছে? মানে আচরণজনিত সমস্যা আচ্ছা, আসলে। আচরণজনিত সমস্যা, ওকে। আচরণজনিত সমস্যা, এটা মানে কিভাবে বাবা মা বুঝতে পারে যে এটার সাথে আসলে মানসিক স্বাস্থ্য জড়িত, অ্যান্ড দেন অন টপ অফ ইট কিভাবে বাবা মা এটাকে বাচ্চাকে হেল্প করতে পারে? আচ্ছা ভাইয়া এই যে কন্ডাক্ট ডিসঅর্ডার, এটা কিন্তু একদিনে হয় না বাচ্চার মধ্যে, এবং এটা ওই যে ছোটবেলা থেকে হয়। এটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে ওই ছোটবেলায় বাচ্চা যখন পজিটিভ কোনো কাজ করে, মানে খুব ভালো কিছু করে, রেইনফোর্সমেন্টের অভাব হয়, বা বাবা মা কখনো অ্যাপ্রুভাল করে না, বাট কোনো মানে নেগেটিভ কিছু তো করতেই পারে, বাচ্চা দুষ্টুমি করবেই, সেখানে ভীষণ রকমের পানিশমেন্ট পায়, ভীষণ সিভিয়ার লেভেলের হয়। বাবা প্রচুর মারছে, ইভেন তো এরকম হয় যে বাবা নাকি বাসা থেকে এসে ওরা কমপ্লেন করে, বেল খুলে মারা শুরু করে, কোনো কিছু না শুনলে, মানে বাবা ঢুকলেই মা কমপ্লেন দেয়, বা বাবা কমপ্লেন মানে মারা শুরু করে। তো এই জিনিসগুলো যখন বারবার হতে আসে, তারপরে বাবা মানে মা স্পেশালি বুঝতে পারে বাচ্চাটা আস্তে আস্তে ম্যানিপুলেটিভ বিহেভিয়ার করে। সবার আগে করে যে হচ্ছে ও মিথ্যা বলা শিখে, কারণ ও দেখছে যে ও যদি সত্যি বলে তাহলে তো মায়ের আছে, এমন মার যে সেটার থেকে ওর নিস্তার নাই। ও শুরু হয় আসলে মিথ্যা বিহেভিয়ার থেকে, কারণ ও এবং আর একটা বিষয় হচ্ছে মিথ্যা বিহেভিয়ার কেন করে, নিজেকে বাঁচানোর জন্য। এবং ও বড় হয়ে দেখা যায় যে ও আই স্টেটমেন্ট ইউজ করতে পারে না ভাইয়া, যেটা আমাদের বড় হলে সারা জীবনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বলি যে আই স্টেটমেন্ট ইউজ করে ও নিজের কথা বলতেই পারে না, কন্টিনিউয়াসলি ম্যানিপুলেটিভ বিভিন্ন মানে মিথ্যা বলে। তো এই জায়গাটা থেকে আমরা বাবা মাকে আসলে প্রথমে আসলে বাবা মার ইন্টারভেনশন, বাচ্চা নিয়ে তো আসলে আমরা ডিরেক্ট কাজ করতে পারি না, বাবা মার প্যারেন্টিংটা খুবই ইম্পর্টেন্ট লাগে। তো বাবা মাকে তখন আমরা বলি যে এই অ্যাপ্রুভালটা, মানে যেটা কারেকশন, যেটা বিহেভিয়ারের আমরা পানিশমেন্ট না করে ওটাকে মানে মেনলি আগে এনভায়রনমেন্ট চেঞ্জ করার চেষ্টা করি বাবা মাকে বুঝিয়ে। তারপর আসলে খুবই ধীরে ধীরে, কারণ বাচ্চা আমাদের সাথে খুব কোঅপারেট করে, আমরা দেখি যে যারা কন্ডাক্ট ডিসঅর্ডারের বাচ্চা আপনার সাথে খুবই ভালোভাবে এই হয়েছিল ওই হয়েছিল, মানে ওর ছোটবেলার প্রত্যেকটা হিস্ট্রি বলে, যেটা ওর ট্রমাটাইজড। এবং যেখান থেকে আসলে ও কেন মিথ্যা বলবে না, আমি মিথ্যা কেন বলবো না, আমি সত্যি বলে দেখছি মার খাচ্ছি, আমি সত্যি বলে দেখি যে আমি টাকা পাচ্ছি না, আমি তখন মিথ্যা বলা শুরু করি। যে আমি যদি বলি আমার হচ্ছে একটা খেলনা আমার বন্ধুর দেখেছি একদম ছোটবেলায় ক্লাস 4-5-এ, মাকে বললো কিনে দিতে, আরে না ওটা হলো ইচ্ছা নাই, ও দীর্ঘদিন বলেছে, বা কবে কিনে দিবে মা তো বলবে না, ওটাকে ইগনোর করছে, মানে ওর কোনো কিছুকে প্রায়োরিটি দিচ্ছে না। তখন কিন্তু ও একটা স্কুলের একটা কথা বলে বা টিচারের কথা বলে ওটা পাচ্ছে, ওই যে একটা মিথ্যা বলার টেন্ডেন্সি, এখান থেকে কিন্তু কন্ডাক্ট ডিসঅর্ডার শুরু। এবং আস্তে আস্তে এটা হলো বাবা মা বা যারাই হোক ফ্যামিলিতে যে ভায়োলেন্ট বিহেভিয়ার করে, ও সেটা শুরু করে। এবং ও মনে করে যে এটা পাওয়া মানে আমার সুপেরিয়রিটি, এটা করলেই আমার শক্তি বেড়ে যাবে, আমার কথা সবাই শুনবে, এখান থেকে কন্ডাক্ট ডিসঅর্ডারে শুরু হয়।
মানে থেরাপিতে ইমপ্রুভ করে? ভাই এখানে যদি বাবা মা প্লাস বাচ্চা তো সাপোর্ট করতে চাই, এনভায়রনমেন্ট যদি বাবা মা যদি আমাদের কাছে অ্যাকসেপ্ট করে সাপোর্ট করে সেক্ষেত্রে অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা করতেছে মা করছে না, মা করছে তো বাবা মা করছে না। এবং এর সাথে একটা প্রচুর কন্ডাক্ট ডিসঅর্ডারকে আমরা কোনো সাইকিয়াট্রিক মেডিসিন দেই সাধারণত? আচ্ছা, কন্ডাক্ট ডিসঅর্ডার ডাইরেক্ট মেডিসিন কোনো কিছু নাই, যেমন এটা মূলত- আচরণ তো বিহেভিয়ারাল ম্যানেজমেন্টগুলো এখানে মেইন। সো বিহেভিয়ারাল থেরাপিতে কি এটা ইমপ্রুভ করে? হ্যাঁ ভাইয়া করে, এটা করে, যে বললাম যে সাথে বাবা মা সহ বসতে হবে। জি সারাউন্ডিংস সাপোর্টটা মাস্ট লাগে। মানে এটা এত বেশি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন আমরা এএসডির ক্ষেত্রে বলি এটা জেনেটিক ফ্যাক্টর হতে পারে, ইভেন এনভায়রনমেন্টাল, বাট কন্ডাক্ট ডিসঅর্ডার কমপ্লিটলি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সো এনভায়রনমেন্ট প্লাস বাবা মা, মানে তার সাথের মানুষগুলো যদি সাপোর্ট করে। আমি এখানে একটু আপুর সাথে অ্যাড করি, কন্ডাক্ট ডিসঅর্ডার ট্রিটমেন্টের কথাটা যেহেতু আসছে, সো ট্রিটমেন্টের চেয়ে বেশি মানে আমরা বেটার বলি হচ্ছে প্রিভেনশন। কন্ডাক্ট হচ্ছে এমন একটা ডিসঅর্ডার যেটাকে আমাদের মেইনলি ফোকাস করতে হবে প্রিভেনশনে। সো এই যে রিজনগুলা, এই যে ইভেন কিছুটা অংশে জেনেটিক্যাল রোলটাও এখানে রোল প্লে করে, কিছুটা অংশে এনভায়রনমেন্টটা মোস্টলি আপু যেটা বলছেন জেনেটিক্যাল খেলতে। ফ্যামিলিতে যদি প্যারেন্টাল কন্ডাক্ট ডিসঅর্ডার থাকে তাহলে বাচ্চারও কন্ডাক্ট ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটাও আবার ওই যে এনভায়রনমেন্টকে মানে এনভায়রনমেন্টকে কম। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে 40 to 60% বা তারও বেশি এটাও একটা কন্টিনিউটি অফ অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার, ওডিডি। প্রথমে খুব ছোট বাচ্চার প্রথমে হবে ওডিডি, যে ওডিডি মানে হচ্ছে ও অপোজিশনাল, ও যা বলছে ওর উল্টাটা বলবে, ও কথা শুনবে না, ও ডিফাইন্ড থাকবে, ও ভিন্ডিকটিভ থাকবে, আমি প্রতিশোধ পরায়ণ, আমি একটা কিছু বললে শুনছে না, ধামধুম ভাঙছে। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো বা প্রচণ্ড রাগ, মেজাজ খারাপ, অ্যাঙ্গার আউটবার্স, এই জিনিসগুলো দেখা যায় যে ছোট বাচ্চা থেকে শুরু হলো। কেন প্রিভেনশনের কথার সাথে রিলেট করে বলছি যে আমি দেখছি আমার বাচ্চাটা এই জিনিসগুলো শো করছে, ও এই পথে আগাচ্ছে, তার মানে সিঁড়ি দিয়ে হাঁটা শুরু করেছে। এখন যখন আমি দেখবো যে এই 3টা ফিচার্স ওর আছে, তখনই অবশ্যই আমার এটার ইন্টারভেনশনে চলে যেতে হবে। না হলে নেক্সট স্টেপ হচ্ছে কন্ডাক্ট, এবং কন্ডাক্ট ডিসঅর্ডার মানেই হচ্ছে ও রুল ব্রেকিং বিহেভিয়ার, রুল সব ব্রেক করবে, এবং সেটার কন্টিনিউটি হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। অ্যাডাল্টহুডে গিয়ে একদম অ্যান্টি সোশ্যাল, ও যা তা করবে, ওটা হচ্ছে ল ব্রেকিং বিহেভিয়ার। সো এই একদম ছোট থেকে জন্য প্যারেন্টদের এখানে একটা ইন্টারভেনশনে যাওয়াটা খুব জরুরি। এবং আমাদের এটা বলাটা বোধহয় এখানে ইম্পর্টেন্ট যে আমাদের পৃথিবীতে যে ছেলেদের একটা বড় অংশ, এবং পৃথিবীর যে কোনো জেলখানায় ছেলেদের সংখ্যা অনেক বেশি, এবং ওই ছেলেদের মধ্যে যে কোনো রিসার্চে দেখা যায় ক্রিমিনোলজিতে একটা বড় অংশই কিন্তু অ্যান্টি সোশ্যাল। এবং তারা অ্যান্টি সোশ্যালের আগে কি ছিল? তারা ছিল কন্ডাক্ট, তার আগে কি ছিল? তারা ওডিডি। সো এটা কিন্তু একটা প্যাথওয়ে। সো বাবা মা অনেক ক্ষেত্রে ওডিডির বাচ্চাদের ব্যাপারে খুব আচ্ছা থাক, ওকে আমরা কোথাও ভর্তি করাই দিই রেসিডেন্সিয়ালে, ওরে মারি, বা ও মনে হয় ভালো করবে না, বাট রাদার ওডিডির বাচ্চা থেকে আরও বেশি কেয়ার নেওয়া উচিত সো দ্যাট সে কন্ডাক্টে না যায়, যেটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আপু আমরা যদি একটু ওসিডিতে আসি, কারণ আমার মনে হয় যে ওসিডি বাচ্চাদের অনেক হয়, যেটা বাবা মা চিন্তাই করে না যেটা একটা কোনো রোগ। সো বাচ্চাদের ওসিডি খুব কমন কি সিমটমগুলো নিয়ে আসে যেটা বাবা মা মিস করে? আচ্ছা, ওসিডি হচ্ছে তখন আমি ট্রেন্ডিং ডিসঅর্ডারের কথা বলছিলাম, একটা ট্রেন্ডিং ডিসঅর্ডার, কিন্তু এটার একটা সমস্যায়, ওসিডির ক্ষেত্রে একটা সমস্যায় আমি বলবো এই দিক থেকে যে ওসিডি বলতেই আমরা বুঝি যে ও অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমরা তো কথায় কথায় ইউজ করি তুই তো একটা ওসিডি। হ্যাঁ, বাট এই যে ওসিডির ভ্যারিয়েশন অফ প্রেজেন্টেশন, রিসার্চ বলে বাংলাদেশে অনেক কাজ হচ্ছে ওসিডি নিয়ে ওয়ার্ল্ডের সাথে সাথে, তো রিসার্চ বলে বাংলাদেশে কিছু সিমটম প্যাটার্ন খুব বেশি প্রমিনেন্ট, লাইক একটা তো ডার্ট কন্টামিনেশন, হাত ধুচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন খুঁতখুঁতে, এটা একটা আছে। সেকেন্ড হচ্ছে রিলিজিয়াস অবসেশন। রিলিজিয়াস অবসেশন আমরা খুব পাই। আমি সেই দিনও একটা পেশেন্ট দেখলাম, ও হচ্ছে নামাজে দাঁড়ায়, ও ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়ায় থাকে, কারণ ওর মনে হয় নিয়তটাও মনে হয় ভুল করছে। সো এই যে বা ও আল্লাহকে গালি দিয়ে দিচ্ছে, মানে এই ধরনের কিছু সিমটম আসে। তারপর আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওর সেক্সুয়াল অবসেশন, যেটা নিয়ে আমরা চুপ থাকি, যেটা আসলে মানে আনহিডেন, কিন্তু এটা মানে এটা হিডেন ট্রুথ। কারণ কি
সেক্সুয়াল অবসেশনটা নিয়ে যখন বাচ্চাদের মধ্যে আসে, ওরা মাত্র বড় হচ্ছে, এটা পিউবার্টি টাইমটাতে খুব আসে অ্যাডোলেসেন্টদের মধ্যে, যখন হরমোনাল চেঞ্জগুলো আসে, তখন ওরা সহজে এটা নিয়ে কারো কাছে শেয়ার করতে পারে না। ট্রিটমেন্ট গ্যাপ নিয়ে কথা বলছিলাম, ট্রিটমেন্ট গ্যাপ কিন্তু বাড়ছে। ওরা কারো কাছে শেয়ার করবে না, কারণ হচ্ছে লজ্জা পাচ্ছে, ছোট বাচ্চা। আর আমরাও বাবা মা হিসেবে তো আমাদের মধ্যেও তো আসলে বাচ্চাদের সাথে এই ধরনের বিষয়গুলো আমরা আলোচনায় চাই না। আমি যদি এটাকে খুব সহজ হয়ে মানুষের বলার জন্য, বোঝার জন্য বলি, এটা কিভাবে বলা যেতে পারে? অনিয়ন্ত্রিত অশ্লীল চিন্তা বারবার আসতেছে, সহজভাবে বলার জন্য বলতেছি। অনিয়ন্ত্রিত যে চিন্তাটা ওকে খুব পীড়াদায়ক, পীড়াদায়ক একটা চিন্তা, যেটা ও আসলে ও নিজেকে অপরাধী মনে করছে, কারণ ও তো এই ধরনের যৌন চিন্তা, অশ্লীল চিন্তা এটা তো আসলে করে না, কিন্তু ও নিজেকে অপরাধী মনে করে যে আমি হচ্ছে খুব খারাপ একটা ছেলে বা একটা খুব খারাপ মেয়ে। সো তখন ওর সেকেন্ড এটার সাথে যোগ হয়ে যায় ডিপ্রেশন। তো এই যে এইভাবে করে এবং আইসোলেশন, এবং তখন ও কারোর সাথেও কথা বলে না, কারোর দিকে তাকায় কথা বলে না। আমি এরকম একটা বাচ্চা পেয়েছি যে ও কোথাও কোনো কোচিংয়ে যায় না, ও স্কুলে যাচ্ছে না, কারণ মেয়েদের দিকে চোখ পড়ে যাবে। একটা বাচ্চা পেয়েছি যে মার দিকে তাকাচ্ছে না, ও মার সাথে কোনো কমিউনিকেশন নাই, কারণ মাকে নিয়েও চিন্তা করে ফেলছে, পারছে না কন্ট্রোল করতে। সো এই ধরনের বিভিন্ন আরও অনেক ধরনের প্রেজেন্টেশন আছে, কিন্তু মোটা দাগে যদি আমি বলি ওসিডি, সেটা হচ্ছে একই চিন্তা, অবসেশন আর কম্পালশন। অবসেশন মানে হচ্ছে একই চিন্তা বারবার আসা, সেই চিন্তাটাকে আমি কন্ট্রোল করতে পারছি না, বারবার আসছে সাইকেলের মতো, এবং সেই চিন্তাটা আমাকে প্রচণ্ড ডিস্ট্রেস দিচ্ছে, আমি চাচ্ছি না এই চিন্তাটা আসুক, এবং সেই চিন্তাটা থেকে বাঁচার জন্য আমি কিছু অ্যাক্ট করছি বা কাজ করছি, কম্পালশন করছি। যেমন আমি বারবার হাত ধুচ্ছি, যেমন আমি বারবার তওবা পড়ছি, যেমন আমি কিছু অ্যাভয়েড করছি, আমি মসজিদে যাচ্ছি না, কারণ আমি তো হচ্ছে আল্লাহকে নিয়ে গালি দিয়ে দিচ্ছি। সো এইভাবে করে এই জিনিসটা যদি থাকে, এবং অবসেশনাল স্লোনেস থাকে, যে আমার কাজগুলো এই জন্য স্লো হয়ে যাচ্ছে, কারণ আমি সারাদিন তো এই চিন্তা ঘুরে আমার মাথায়। বাবা মার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা ওসিডির ক্ষেত্রে দেখা যায় কিভাবে, একদম শুরুতে আমরা গল্পের শুরুতে চলে আসি, যে আমরা বলছিলাম কিভাবে প্রেজেন্ট করে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট। ও পড়াশোনায় ভালো ছিল, এখন হা করে বই নিয়ে বসে থাকে, পড়ছে না, ও তো বলতে পারছে না, ও তো খুবই কষ্টে আছে, কিন্তু ও তো বলতে পারছে না। সো তখন আমরা এই সিগন্যালগুলো দেখে, এই সিমটমগুলো দেখে আমরা তখন ডক্টরের কাছে যাওয়া উচিত। এবং ওসিডির ক্ষেত্রে ভাইয়া, যে করোনার পরে প্রচুর বাচ্চা আসছে এরকম, যে বাবা মারা আমাদের কাছে এসে বলছে যে করোনার পরে আমি তো ম্যানেজ করে ফেলছি না, এখন এসে ওকে এখন আর এত জার্ম নিয়ে ভয় নেই, বাট বাচ্চাটা করে নাই। হ্যাঁ, মাস্ক খোলে না, কোথাও বসে না, ইভেন দো ওই যে করোনার সময় হয়েছিল যে বাইরের জুতা পরে আসা যাবে না। অনেক ক্ষেত্রে বাবা মা বুঝে না যে সারাদিন মাস্ক পরে থাকা অস্বাস্থ্যকর এবং স্বাভাবিক না, তো মানে এটা ডাক্তাররা বলেন যে সারাদিন তুই মাস্ক পরে থাক। এইটাই ইম্পর্টেন্ট, যে ফ্যামিলি অ্যাকোমোডেশন। ওসিডিতে আমরা যেটা প্যারেন্ট হয়ে ভুল করে ফেলি, যে আমরা মনে করি আমার বাচ্চাটা একটু খুঁতখুঁতে থাক, একটু ধুক, মাস্কটা পরে থাকুক, আমরা আর ওকে এটাতে হেল্প করি। যে নামাজের বাচ্চাটার কথা বলছিলাম, বাচ্চাটা বারবার মাকে জিজ্ঞেস করে, মা আমার কি উজুটা ভেঙে গিয়েছে, হ্যাঁ আমি আমার চারপাশে তুমি একটু আসো তো, আমি একটু উজুটা করি, তুমি তাকায় থাকে দেখো যে আমার উজুটা ঠিক মতো হচ্ছে কিনা। মানে এই ধরনের রিঅ্যাসিওরেন্স আছে, এবং মাটাও বাথরুমের সামনে দাঁড়ায় ও দেখছে, চেক করছে যে উজুটা হচ্ছে কিনা। এই যে এভাবে করে আমরা উল্টা মানে ওকে আগায় নিয়ে যাই অসুখটা। আমরা তো মনে করি যে এটাই ঠিক, যে বাচ্চাটার জন্য একটু কমফোর্ট দিবে, কিন্তু উল্টা এটা না করে আমরা সিগন্যালটা দেখে আমাদের ডাক্তারের কাছে আবার চলে আসা উচিত। রিয়েলিটি চেক করা। আমিও একটা যে রিলিজিয়াস ওসিডির ক্ষেত্রে একটা বাচ্চা টিনেজ মানে বাচ্চা না, সেক্ষেত্রে এরকম বলেছিল যে আমি বারবার অজু করি এবং আমার মনে হয় অজু ঠিক হচ্ছে না, ইভেন দো প্রত্যেকবার সে 5 ওয়াক্ত নামাজে 5 বার ড্রেস চেঞ্জ করবে। তো আমি তার মার সাথে কথা বলে বলছিলাম এই ড্রেসটা ধুয়েটাকে, মানে ওয়াশটা করে কে, বলে তো মানে বোয়া আছে, নর্মাল কথা। তাই আমি বলছি না, এটাকে ওকে দিয়ে ওয়াশ করাবেন। ও যখন বুঝবে যে বারবার ওকে এটা করতে, ওকে এই টাইপের কোনো সাপোর্ট দেওয়া যাবে না। এবং এটা পরে দেখি আস্তে আস্তে মানে অনেকটা ম্যানেজেবল হয়ে গিয়েছিল, এবং ভার্সিটিতেও যাবে না, কারণ সে ওই যে উজু করার ওরকম জায়গা পাবে না। কারণ হচ্ছে ওসিডি আবার খুব সুন্দর ড্রাগ ম্যানেজমেন্ট আসলে হয়। আমরা যদি ট্রিটমেন্টের দিকে যাই, সেক্ষেত্রে দেখা যায় এটাতে খুব মানে এটা আসার ব্যাপারই এটা, যে ওসিডি প্রপারলি ম্যানেজমেন্ট মানে ট্রিটমেন্ট ড্রাগস, এবং সাথে যদি আমরা ইআরপি বা কিছু সাইকোথেরাপি আমরা যদি নিতে পারি, ফুল প্যাকেজে যায়, তাহলে এটা দারুণ রেসপন্স করে। এবং ওসিডি তখন মানে এমনিতে নর্মালি কি ওসিডি সিমটমগুলো কিন্তু ওয়্যাক্সিং অ্যান্ড ওয়ানিং কমে
বাড়ে। আমরা বাবা মারা মনে করি এখন তো কমই, সিমটম যখন কম থাকে বাচ্চাটা একটু ভালো, তখন ওষুধ বন্ধ করে ফেলে। সেটা না করে কন্টিনিউয়াসলি ওষুধটাকে খেয়ে যেতে হবে এবং থেরাপি লাগলে সেই সেশনটা কন্টিনিউ করতে হবে। দেখা যায় যে দারুণ রেসপন্স কিন্তু আসলে করে। ইআরপি এবং গ্রেডেড এক্সপোজার, আমরা যেটা বলি গ্রেডেড এক্সপোজারে দারুণ কাজ হয় ওসিডি, যদি তা সে একটা মানে ক্লায়েন্ট আসলে যদি সাপোর্ট করে, গ্রেডেড এক্সপোজারে খুবই দারুণ কাজ হয়, খুবই দারুণ রেসপন্স হয় এবং মানে ওসিডি বেশ ভালো রকমের কিউরেবল। সো থ্যাংক ইউ দুইজনকেই, চমৎকার একটা আলোচনা যেখান থেকে আমরা বাবা মাকে সর্বোচ্চ পরিমাণে এডুকেট করার চেষ্টা করছি অ্যাবাউট বাচ্চাদের বিভিন্ন রকম মানসিক রোগ। এবং আনফর্চুনেটলি যেটা, সেটা সবচেয়ে ইম্পর্টেন্টলি যে আমরা অনেক ক্ষেত্রে বাবা মারা শারীরিক রোগকে যতটা গুরুত্ব দিই মানসিক রোগকে গুরুত্ব দিই না, যদিও শারীরিক রোগ এবং মানসিক রোগ দুইটাকেই ইকুয়ালি গুরুত্ব দেওয়াটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ আপনাদের দুজনকে আজকে এতটা সময় দেওয়ার জন্য। আমরা হয়তো আবারও কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।